শোনো ঈশান, এই সত্যি যেন কখনো কেউ জানতে না পারে। কেন আপু, আপনি সত্যিটা কেন আড়াল করতে যাচ্ছেন? কারণ কিছু সত্য প্রকাশ না পাওয়াই ভালো। আমি চাই না এই সত্য কেউ কখনো জানুক। আশা করি তুমি আমার কথা রাখবে। জি আপু, আমি আপনার কথা রাখতে চেষ্টা করব। তুলি উঠে দাঁড়ালো। তারপর সে ঈশানের ঘর থেকে বেরিয়ে গেল। ঈশান একটা দীর্ঘশ্বাস ফেলল। সম্পর্কে তুলি তার ভাইয়ের শালী হয়, তাদের বাড়িতে বেড়াতে এসেছে। বাকিটা গল্পের সাথে থেকে জানতে পারবেন। ঈশান খাটে হেলান দিয়ে বসলো। তারপর হাতে একটা বই নিল। পড়ায় মন বসাতে চাইল সে, কিন্তু পারল না। কিছু কথা তার মাথায় ঘুরপাক কাটছে। সে বইটা রেখে দিল। তারপরে ঘুমের জন্য প্রস্তুতি নিল। সকালবেলা রান্নাঘরে ঈশানের ভাবি সবার জন্য নাস্তা বানাচ্ছে। ঈশানের মা তাকে হাতে হাতে সাহায্য করছে। উপর থেকে তুলি নেমে আসলো। তারপর তার বোনকে বলল, আপু, আমি চলে যাচ্ছি। সে কি? এ আবার কেমন কথা? এত সকালে চলে যাবি কেন? আমার ভার্সিটিতে ক্লাস আছে আপু, আমাকে যেতে হবে। তাই বলে এত সকালে কেন যেতে হবে? ভার্সিটিতে তো ঈশানও যাবে। তুই আর ঈশান তো একই ভার্সিটিতে পড়িস। তুই চাইলে তো ওর সাথেই যেতে পারিস। তার কোনো দরকার নেই আপু, আমি একাই চলে যেতে পারবো। বেশি কথা বলিস না। নাস্তা বানায় খেয়ে দিয়ে ঈশানের সাথে ভার্সিটি যাবি। আমি আর কোনো কথা শুনতে চাই না। তুলি মুখ ফুলিয়ে বসে পড়ল। ঈশানের মা এসে তার পাশে বসলো। তারপর তার মাথায় হাত বুলিয়ে বলল, তুলিমা, থেকে যাও না কটা দিন, সবে তো মাত্র কালকে আসলে। তোমার কি বোনের সাথে থাকতে ইচ্ছে করে না? তেমন কিছু না আন্টি, আসলে পড়াশোনার খুব চাপ। এখন এখানে থাকলে আমার পড়াশোনা নষ্ট হবে। আমার এক্সাম শেষ হলে আমি আবার অবশ্যই আসব। তা তোমার এক্সাম কবে মা? এই তো আন্টি, সামনের সপ্তাহ থেকে। তাহলে তোমার পরীক্ষা শেষ হলে অবশ্যই এসো কিন্তু। ঠিক আছে আন্টি, পরীক্ষা শেষ হলে এসে অনেক দিন থাকবো, তখন কিন্তু চেয়েও তাড়াতে পারবেন না। ধুর বোকা মেয়ে কি বলে! তোমার মতো মেয়েকে তাড়াতে যাব কেন? আমার তো মনে হয় তোমাকে এই বাড়িতেই রেখে দিই। ঈশান সিঁড়ি দিয়ে নেমে আসছিল। মায়ের কথা শেষ হতে এসে বলল। রেখে দাও মা, তাহলে খুব ভালো হয়। তুলির আগের দৃষ্টিতে ঈশানের দিকে তাকালো। ঈশান মাথা নিচু করে মুচকি হাসলো। ঈশানের মা বলল, এই, তোর এই দুষ্টুমির জন্যই তুলি বাড়িতে আসতে চায় না। আমি আবার কি করলাম মা? সব দোষ তোর। তুই যে পরিমাণ জ্বালাস মেয়েটাকে, ও তো পালাতে পারলেই বাঁচে। যাক বাবা, কিছু না করে দোষ হয়ে গেল। ঈশান ভাই আমার, তুলিকে তোমার সাথে ভার্সিটিতে নিয়ে যেও তো। তোমার বোন কি আমার সাথে ভার্সিটিতে যাবে ভাবি? কেন যাবে না? কি জানি, তোমার বোন তোমাকে দেখতেই পারে না। মনে হয় আমি তার কোন জন্মের শত্রু। শত্রুর থেকেও বেশি কিছু। কিছু বললেন সিনিয়র বিয়ান? তোমার সাথে কথা বলতে আমার বয়েই গেছে। দেখলেন ভাবি কেমন ব্যবহার করে? আমি কি এমন কথা বলেছি তাকে? হ্যাঁ রে তুলি, তুই ওর সাথে এমন ব্যবহার করিস কেন? ভালো না ছাই? ছেলেটা কত ভালো। একদম আমার দেবরকে নিয়ে বাজে কথা বলবি না। বলবো না তোমার দেবরকে আমি কিছু। ওকে বলে দিও আমার পেছনে পেছনে ঘুরঘুর যেন না করে। এ কেমন কথা বললেন বিয়ান? বিয়ানের পিছনে ঘুরবো না তো পাশের বাসার মেয়ের দিকে ঘুরবো? আপু, তোমার দেবরকে চুপ করতে বলো। ওর কথা শুনলে আমার বিরক্ত লাগে। এই বিরক্তি যে কবে আবার ভালো লাগতে শুরু করবে? ঈশান, এই চুপ কর তোরা। কি শুরু করলি তোরা? ঈশান, তুলি আমাদের বাড়ির মেহমান, তুমি ওকে এভাবে বিরক্ত করো না। কোথায় বিরক্ত করছি মা? বিয়ান হয় আমার, দুষ্টুমি তো করতেই পারি। সবাই টুকটাক কথা বলতে বলতে নাস্তা সেরে ফেললো। তুলি তার ব্যাগ নিয়ে নিচে নেমে আসলো। ব্যাগে তেমন কিছু নেই, কয়েকটা বই ছাড়া। সে ঠিক করে এসেছিল এখান থেকে ভার্সিটিতে যাবে, তাই সাথে কোনো জামা কাপড় আনিনি। ঈশান বাইরে বাইকে দাঁড়িয়ে আছে। সে তুলির জন্য অপেক্ষা করছে। তুলি তার বোন ও ঈশানের মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসলো। সে দেখতে পেল ঈশান বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। সে ঈশানের কাছে গিয়ে দাঁড়ালো। তারপর ব্রুকুচকে বলল, আমি ওর সাথে বাড়িতে যেতে পারবো না। কেন, কি সমস্যা? তুমি একটা রিক্সা ডেকে এনে দাও, আমি সেটাতে চলে যেতে পারবো। কেন আমার সাথে বাইকে যেতে কি সমস্যা? আমি চাই না তোমার সাথে বাইকে করে যেতে। কেন যেতে চান না, কারণটা বলুন। কোনো কারণ নেই। যদি কোনো কারণ নাই থাকে তাহলে উঠে বসুন, ভার্সিটির সময় হয়ে যাচ্ছে।
আমি বললাম না আমি তোমার সাথে বাইকে যাব না। আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। তোমার সাথে যেতে আমার অস্বস্তি হয়। নিজের ভালো চাইলে তাড়াতাড়ি উঠে বসুন, না হলে আমি আমার কথা রাখতে পারবো না। তুমি আমাকে ভয় দেখাচ্ছ? যদি ভয় মনে করেন তাহলে ভয় দেখাচ্ছি। তোমার মতো ছেলেদের আমার ভালো করে চেনা আছে, আমি জানি তোমার চরিত্রের সমস্যা আছে। এখনও কোনো মেয়ের কাছে যেতেই পারলাম না, আর আপনি বলছেন চরিত্রের সমস্যা আছে। কিভাবে বুঝলেন আমার চরিত্রে সমস্যা আছে? আপনার সাথে উল্টাপাল্টা কিছু করেছি নাকি? বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু ঈশান। বাড়াবাড়ি আমি করছি না আপনি করছেন। ভালোভাবে বাইকে উঠলে এতক্ষণ আমার ভার্সিটিতে পৌঁছে যাই, আপনি তা না করে আজাইরা ঝগড়া করছেন। তুমি আমাকে ঝগড়াটে বললে। যা সত্যি তাই বলেছি। এখন আর একটা কথা না বলে তাড়াতাড়ি বাড়িতে উঠুন। মনে হয় তোমাকে গলা টিপে মেরে দেই। আমাকে মেরে দিলে সবচেয়ে বড় ক্ষতি আপনারই হবে ম্যাডাম। তুলির আগে গজগজ করতে করতে ঈশানের বাইকে উঠে বসলো। ঈশান বাইক জোরে টান দিল। তুলি হুমড়ি খেয়ে ঈশানের পিঠের উপর পড়ল। ঈশানকে ধমক দিয়ে বলল, কি ব্যাপার, এইভাবে কেউ বাইক চালায়? আর একটু হলেই তো নিচে পড়ে যেতাম। আপনি যেমন দূরত্ব রেখে বসেছেন, মনে হচ্ছে এর মধ্যে আরও দুটো মানুষকে বসানো যাবে, তাই বাইক জোরে টান দিলাম যাতে আপনি কাছাকাছি চলে আসেন। অসভ্য কোথাকার। বাইকে এসে থামলো ভার্সিটির গেটের সামনে। ঈশানের বন্ধুরা দূর থেকে দেখতে পেল একটা মেয়েকে নিয়ে আসছে। তুলি বাইক থেকে নেমে ভিতরে চলে গেল। ঈশানের বন্ধুরা কাছে এসে বলল, কি ব্যাপার মামা, কি চলে? কই কি চলে? সিনিয়র মেয়ে নিয়ে ঘুরে বেড়াও, আবার বলো কিছুই চলে না। ধুর শালা, তুলি আপু আমার বিয়ান লাগে, আমার ভাইয়ের শালি, আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল, তাই ওইখান থেকেই আজ ভার্সিটি এসেছে। ও আচ্ছা, তাই বল। আমরা কিনা কি ভেবে ফেলেছি। তোমরা 4 লাইন বেশি বোঝো। আচ্ছা, এসব কথা বাদ দে, চল ক্লাসে যাই। তারপর সবাই ক্লাসে গেল। পুরো দিন ক্লাসে মোটামুটি ঠিকঠাক কেটেছে ঈশানের। তবে তার মাথায় সবসময় ঘুরছে সকালের তর্ক আর তুলির রাগী মুখটা। সে যতই অবহেলা করার ভান করুক, আসলে ভিতরে ভিতরে খুব মজা পাচ্ছে ওর এই রাগী এক্সপ্রেশন দেখে। ক্লাস শেষে ঈশান তার বন্ধুদের সাথে ক্যান্টিনে চলে এলো। সবাই টেবিলে বসে আড্ডায় মেতে উঠল। এই শোন ঈশান, আজকে বাইকে যে সিনিয়র আপুকে নিয়ে আসছিলি, উনি তো মনে হয় রেগে কুচকুচে কালো হয়ে গেছিল। রেগে গেলে কি বা হয়, পরে আবার শান্ত হয়ে যায়। তবে ওর রাগটা না একেবারে নাটকীয় লেভেলের। মানে কি? মানে তুই বলছিস ওর রাগ তুই এনজয় করিস? একেবারেই। ওই রাগী মুখটা না দেখলে আমার প্রতিদিনের দিনটাই অসম্পূর্ণ লাগে। বাহ বাহ, মামা প্রেমে পড়েছিস নাকি? ধুর বোকা, প্রেমে পড়া মানে ও আমার ভাবির বোন, মানে বিয়ান। ওইখানে প্রেমের কি আছে? আমি শুধু মজা পাই ওকে রাগাতে। দেখিস ঈশান, আজকে মজা পাচ্ছিস, কালকে এই মজার ভেতরেই আসলেই ফেসে যাবি। ফাঁসার লোক আমি না, ফাঁসাতে জানি। হঠাৎ তুলি ক্যান্টিনে ঢুকে পড়ল, হাতে বই, চোখে মুখে বিরক্তি। ঈশানের দিকে তাকাতেই তার চেহারা লাল হয়ে উঠল। ঈশান, এখানে আড্ডা দিচ্ছ বসে? আমি তোমাকে কতক্ষণ ধরে খুঁজছি। আমায় খুঁজছেন কেন? আমার সাথে তো বাইকেই বিদায় নিয়েছিলেন। তোমার ব্যাগটা ভুল করে আমার হাতে চলে গিয়েছিল, আমি সেটা ফেরত দিতে এসেছি। তুলি ব্যাগটা টেবিলের উপর ছুঁড়ে রেখে ঘুরে চলে যেতে লাগলো। এই জন্যই বলি আমার সিনিয়র বিয়ান আমার ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। সব সময় কোনো না কোনো অজুহাতে হাজির হয়ে যায়। বন্ধুদের হাসিতে পুরো ক্যান্টিন মুখর হয়ে উঠল। তুলি পিছন ফিরে চোখ রাঙিয়ে বলল, হাসি আটকাও তোমাদের। বেশি বাড়াবাড়ি করলে আমি কিন্তু সবার সামনে খবর করে দিব। বলে তুলি তড়িঘড়ি করে ক্যান্টিন থেকে বেরিয়ে গেল। ঈশান চেয়ারে হেলান দিয়ে বন্ধুর দিকে তাকিয়ে বলল, দেখলে কেমন করে ফেসে যাচ্ছে ও? না মামা, ফার্স্ট ইস তুই, শুধু বুঝতে পারছিস না। আড্ডা শেষ করে ঈশান ও তার বন্ধুরা হাসি ঠাট্টা করতে করতে ক্যান্টিন থেকে বেরিয়ে গেল। ক্লাস শেষে সবার সাথে আড্ডা দিয়ে দুপুরের দিকে ঈশান বাসায় ফিরল। ক্লান্ত শরীর, তবে মুখে সেই চিরচেনা হাসিটা লেগেই আছে। দরজা দিয়ে ভেতরে ঢুকতেই তানিয়া ভাবি ডেকে উঠল, ঈশান, এসেছো? শোনো, তুমি তুলিকে ঠিকমতো ভার্সিটিতে পৌঁছে দিয়েছো তো? হ্যাঁ ভাবি, আমি আপনার বোনকে ঠিকমতো ভার্সিটিতে পৌঁছে দিয়েছি, আর ক্লাস শেষে ওকে বাসায় দিয়ে আসতেও চেয়েছিলাম,
কিন্তু উনি তো একদম রাজি হলেন না। বললেন ওনার বান্ধবীদের সাথে চলে যাবেন। আপনি একদম চিন্তা করবেন না, উনি ভালোভাবেই গিয়েছেন। আচ্ছা, ভালো হয়েছে। আমি ভেবেছিলাম হয়তো একা গিয়েছে বলে কষ্ট পাবে। যাই হোক, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার জন্য খাবার দিয়েছি। ঈশান জুতো খুলে সোজা নিজের রুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে সাদা টি শার্ট পরে ডাইনিং রুমে এসে বসলো। টেবিল ভর্তি গরম গরম খাবার সাজানো। তানিয়া ভাবে হাত দিয়ে সব সার্ভ করে দিচ্ছেন। উফ ভাবি, আপনার হাতে রান্না অসাধারণ লাগে, মানে একদম স্বাদে অতুলনীয়। আরে বাবা, তুমি একটু বেশি বলছো। না না ভাবি, একটু বেশি বলছি না। আমি তো মিথ্যা বলার লোক না। আসলে মায়ের রান্না যেমন সুস্বাদু, আপনার রান্নাও ঠিক তেমনই, বুঝলেন? আমার তো মনে হয় 1 প্লেট খাওয়ার জায়গায় আমি 3 প্লেট খেয়ে ফেলতে পারবো। ধুর বোকা, 3 প্লেট খেলে তো হজমই হবে না। আরে আপনার হাতের রান্না হলে হজমও হয়ে যাবে। এ যে একেবারে টনিকের মতো। তানিয়া হেসে মাথা নাড়ল। দুজন নানান টুকটাক কথা বলতে লাগলো। কখনো ঈশান কলেজের গল্প করছে, কখনো ভার্সিটির বন্ধুদের নিয়ে মজার মজার ঘটনা শোনাচ্ছে। তানিয়াও এক এক সময় বকাঝকা করে, আবার হেসেও ফেলছে। ঈশান, তুমি না একদিনও সিরিয়াস হতে পারো না, সব সময় মজার দুষ্টুমি। আচ্ছা ভাবি, সিরিয়াস হলে কি লাভ হবে বলেন তো? তখন তো আপনাদের হাসাতেই পারবো না। একসাথে বসে খেতে খেতে যেন সময় গড়িয়ে যাচ্ছিল। তানিয়া নিজের ছোট ভাইয়ের মতো ঈশানকে যত্ন নিয়ে খাওয়াচ্ছিল, আর ঈশান তার ভাবির সাথে মজা করে মিষ্টি একটা পরিবেশ তৈরি করছিল। রাত নামার আগেই ঘরে শান্তি নেমে আসে। তুলি নিজের রুমে বই খুলে বসে পড়ছে। পরীক্ষার ভয়, নোট ঠিক করা, মাথায় অগুনতি, সূত্র আর প্রশ্ন। হঠাৎ ফোনের মেসেজের শব্দ, টোন শুনে সে অল্প চমকে ওঠে। স্ক্রিনে দেখল ঈশানের নাম। কি করছেন বিয়ান? তুলি এক পলকে বই থেকে চোখ সরিয়ে ফোনে তাকালো। মেসেজের উপর তার ঠোঁট চিমটে গেল। একটু বিরক্তি, একটু অবমাননা মিলেই। ডান্স করছি। আমাকে নিয়ে ড্যান্স করুন তো, একদম রোমান্টিক লাগবে। তোমার মতো বেয়াদব ছেলের সাথে আমি ডান্স করব? বেয়াদব ছেলেরা কিন্তু বেশি বেশি ভালোবাসতে পারে বউকে। তুলি ফোনটা এক হাতে ধরে কণ্ঠে ঠান্ডা এক বিন্দু, কিন্তু চোখে অদ্ভুত রং লুকিয়ে আছে। মেজাজ অনুযায়ী সে উত্তর দিল। তোমার মতো বেয়াদবের ভালোবাসা আমার দরকার নেই। সেটা বললে কি করে হবে? আমি তো আপনাকে ভালোবাসার জন্য 2 হাতে আগলে দাঁড়িয়ে আছি। আপনি শুধু আমার বুকে ঝাঁপিয়ে পড়ুন, আমি আপনাকে জড়িয়ে ধরবো। তুলি ফোন দেখে ব্যাকুল হয়ে গেল। মাথার মধ্যে হঠাৎ রঙিন কোনো ছবি ঢুকে পড়ল। ঈশানের কাছ থেকে বুকে ঝাঁপিয়ে পড়া, ঠোঁটের কোণে মুচকি হাসি। কিন্তু সে দ্রুত মুখ চাপিয়ে দিল এবং তীব্র কণ্ঠে টাইপ করলো। তোমার এই আজেরা প্যাচাল রাখো, আমার পড়া আছে। পেছনের মোবাইলের ছোট্ট ভাইব্রেশন। ঈশানের মেসেজ ভীষণ দ্রুত আসে, কিন্তু তুলি ফোন রেখে দেয়। আমার বইয়ের পাতা ফেরাতে চাই। তার পাগল মনে যেন বিরক্তি নিতে চাই, কিন্তু চোখ বইয়ের লাইনে নেই। ঈশানের কথাগুলো বারবার ফিরে ফিরে আসে। ঠিক আছে, আমি বিরক্ত করব না, তবে আর একটা কথা বলবো। আপনি রাগ করলে আমি মজা পাই, আপনি খুশি হলে আমার দিনটা সম্পূর্ণ হয়। রাতটা শান্তিতেই কাটুক। ভালো করে পড়েন, পরীক্ষায় ভালো করেন, তারপর আমরা কোনোদিন রোমান্টিক মুহূর্ত কাটাবো। একদিন আপনার ভালোবাসাই হবে আমার পুরস্কার। তুলি ফোনটা আবার ধরে নিল। টাইপ করতে করতে হঠাৎ থেমে গেল। হাতটা কাঁপছে না, কিন্তু গালটায় লালিমা একটু বেড়েছে। সে নিজেকেই কিছু বলতে চাইল। ভিতরে যে ক্ষুদ্র একটি কোমলতা আছে তা সে স্বীকার করতে চায় না। পুরস্কার? তুমি বললেই কি তোমাকে পুরস্কার দেব? পড়া দেখো আগে। পড়া দেখছি, কত দূর? তোমার কি সব জিনিসে হস্তক্ষেপ করতে হয়? তুলি ফোনটা টেবিলে রেখে আবার বইয়ের দিকে মুখ করে। মন চায় না পড়তে, আবার পড়তে হবে। মাথায় পছন্দ না হলেও সে গভীর মন দিয়ে 1 পাতা 2 পাতা মুখস্থ করার চেষ্টা করল। বাইরে রাতের হালকা বাতাস আসছিল, জানালা নাড়ছে, আর ঈশানের মেসেজের আলো সন্দর্পণে তার চোখে ঝলমল করছে। কিছুক্ষণ পর ফোনে আবার শব্দ। ঈশান ফের মেসেজ পাঠালো। এবার টেক্সট একটু সিরিয়াস, একটু আদুরে টোন। দেখা হলে আমি ওটাই প্রমাণ করে দেখাবো যে আমার ভালোবাসা খালি কথাই না। আপনার পছন্দের মিষ্টি আনবো আপনি যদি বলেন। তুলি ফোনে টাইপ করলো, কিন্তু পাঠাতে না পাঠিয়ে 1 সেকেন্ডে মুছে দিল। তারপর শূন্যে মুচকি হেসে টাইপ করলো। না, মিষ্টি খেতাম না,
তুমি যদি পড়াশোনায় সাহায্য করো তবেই বলবো। ডিল। রাত 8টায় আমি আপনার রুমের নিচে দাঁড়িয়ে থাকবো, আপনি যদি দরজা খুলতে চান। তুলি এখন পুরোপুরি বিরক্ত, কিন্তু বিরক্তির সঙ্গে লেগে আছে এক অদ্ভুত উচ্ছ্বাসও। সে কঠোর ভঙ্গিতে টাইপ করে পাঠালো। তুমি ভাবছো আমি তোমার খেলার খপ্পরে পড়ে যাব? এটা কোনো চাল না, সব সত্যি। তুলি ফোন রেখে আবার বইয়ের দিকে ঝুঁকলো। তবে মনটা শান্ত নয়, সে নিজের প্রতি রাগ করলো। কেন এত দ্রুত চোখে মুখে অবচেতন হাসি চলে আসে? কেন এমন বর্ধিত হাসি তার গালে? রাগ করে খুব সহজে সে নিজের অচেনা একটি অংশকে লুকিয়ে দিল। তখনই দরকার একটা কড়া আওয়াজ। তানিয়া ভাবি কিচেন থেকে ডাক দিল ঈশানকে। খেয়ে নাও একটু, রাতের নাস্তার টাইম। বই নিয়ে বসলে বারবার ভুলে যাও। আরে না ভাবি, আমি একটু পরে খাবো আর পড়াশোনা শেষ করে নেব। একবার খাইলেই মনটা আবার ভালো থাকবে। ঈশান এক চিলতে হাসি দিল। ফোনে ঠোকানো তুলির মেসেজটা নিঃসরণ করলো। আরেকবার সে নিজেকে বলে দিল পর। রাত এগোতেই ঘরের আলো স্নিগ্ধ হলো। তুলি বইয়ে চোখ সারতে লাগলো, কিন্তু মাঝে মাঝে মাথা উঁচু করে পুরনো মেসেজগুলো চোখে পড়ে। একটা নরম গন্ধ ছড়ায় মনে। সে চোখ বন্ধ করে এক চন্দ্রকিরণ কল্পনা করলো, কিন্তু ঠিক তখনই সে নিজেকে জরাশীর্ণ করে ফেললো এবং আবার পড়াশোনায় মন দিল। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। তুলি পরীক্ষার পরে ছুটিতে এসে ঠিক ভোরের আলোয় অপরূপ মুখ নিয়ে ঈশানদের বাড়িতে পৌঁছালো। কথা ছিল পরীক্ষা শেষ হতে সে একটু বিশ্রাম নেবে, আর কেমন যেন আচরণটা বদলে গিয়েছে। চিন্তা করে আসছে যেন নিজের মনকে একটু আলগা করে নিতে। দরজায় নক করতেই ঈশান দরজা খুলে বলল। কি ব্যাপার বিয়ান সাহেবা, আমাকে ছাড়া থাকতে পারছিলেন না বুঝি, তাই এবার চলে আসলেন? তুলি দরজার সামনে থেকে একটু বিরক্ত, একটু গর্ব করে দাঁড়িয়ে থাকা, চোখে কটাক্ষ, গলায় ঠান্ডা এক ভঙ্গি। সে ক্যান করে উত্তর দিল। আমি আমার বোনকে দেখতে এসেছি, তোমাকে না। তোমার এই ধরনের অজুহাতে আমি আসিনি। বুঝি, আমি ছাড়া এত আপন কে আছে আপনার? বুঝলাম এখন। তোমার এসব ফালতু কথা রাখো, সামনে থেকে সরে দাঁড়াও। বলতে বলতেই তুলির বিরক্তি আবার এক ঝটকায় ঝরঝরে হয়ে যায়। ঈশান একটু ছাড়পত্র মতো পেছনে ঠেলে সরে দাঁড়ায়, কিন্তু তার চোখে তখনও সেই খেলোয়াড়ির মিষ্টি উজ্জ্বলতা আছে। তানিয়া দৌড়ে এসে আগলে নিল, তার মিষ্টি গলায় তুলির কাদা ভাবটা নরম করে দিল। তুলি, কেমন আছিস? ভালো আছি আপু, কিন্তু তোমার এখানে আসলেই আমার মেজাজ গরম হয়ে যায়। কেন, কি হয়েছে বলো তো? তোমার এই বাদর দেবর আমার মেজাজটাই গরম করে দেয়। মন চায় হাত ধরে এলোপাথারি মারতে। তানিয়া একটু হাসলো, কিন্তু তার হাসিতে মায়াময় ভাব। সে ঈশানের প্রচণ্ড খেয়াল করে বলল। ওর কথা ছেড়ে দে তো মা, তুমি এসেছ, আমরা খুব খুশি হয়েছি। তোমাকে এখানে পেয়ে আমাদের বাড়ি আজ আরও প্রাণবন্ত লাগছে। ওরে বোন, তুই এসেছিস বলে মা কেমন খুশি। তোর জন্যই তো বাড়িটা খুশি। ভিতরে আয়, আমি তোর জন্য হালকা খাবার বানিয়ে রেখেছি। তুলির গালটা একটু লাল হলো। তানিয়ার মৃদু আমন্ত্রণে তার কটূক্তি কিছু অংশে গলিয়ে গেল। সে দরজা ঠকিয়ে ধীরে ধীরে ভেতরে ঢুকলো। চোখে চোখ পড়তেই ঈশান যেন স্বাভাবিক অসচ্ছলের পুতুল হয়ে গেল। হাসি গুরুত্বহীন, কিন্তু কাঁধে খানিক রোমান্টিক ছাপ। আমি না কিছু না, আপনি না এলেই আমার দিনটা কেমন ফাঁকা থেকেই যাবে, ঠিক তেমনই। তোমার এই স্বীকারোক্তি বাজে লাগলো, কিন্তু আজ তুমি একটু নম্র থাকো। আমি অনেক ক্লান্ত, একটু বিশ্রাম নেব। কিন্তু কাঁধে খানিকটা রোমান্টিক ছাপ। ভেতরে ঢুকেই তানিয়া বোনকে চেয়ারে বসালো। টেবিলের মাঝে এক স্নেহ ঘন পরিবেশ তৈরি হলো। বড় টেবিলে মাংস, ডাল, ভাজি সাজানো, গরম ভাতের। ঈশানের মা তুলিকে বসিয়ে দ্রুত সার্ভ করলেন। চোখে সেই মমতার ঝিকিমিকি। তুলি অস্বস্তি থাকা সত্ত্বেও ভোজন শুরু করে। মনে মনে ভাবছে এ বাড়িতে এসে তার আনন্দ তো অনেক আছে, কিন্তু ঈশানের কাছ থেকে গিয়ে আসে এক অদ্ভুত তিক্ত মিষ্টি অনুভূতিও। তুই কিন্তু কিছুদিন থাকবি। যদি তুমিই বলো আপু, আমি থাকবো, কিন্তু ঈশানকে আমি সতর্ক করে দিলাম, আজকাল ওর বিড়ম্বনা সহ্য করব না। ঈশান টেবিলের অন্য পাশ থেকে কুচকিয়ে তাকিয়ে থাকলো। তার ভেতরে দম কেটে উঠে, যেন কৌতুক না করে তিনি সত্যিই কিছুতে বাধা দিতে চান না। মুহূর্তটা নিভৃতে মধুর, ভেতরে প্রত্যাশা, বাইরে কটূক্তি। পরিবারটা হাসি ঠাট্টায় মিশে গেল। আর তুলিয়া এক অপার বাস্তবতার সামনে দাঁড়িয়ে আছে, যে বাস্তবতায় তার রাগ আর অনুরাগ দুটোই একসঙ্গে গাঁথা। বিকেলবেলা সোনালি রোদ আচ্ছন্ন,
ধীরে ধীরে স্নিগ্ধ আলোর মধ্যে ডুবে আছে। টিভি থেকে হালকা সঙ্গীত বাজছে, আর বারান্দায় কাটানো বাতাসে পাতাগুলো নরম হয়ে দুলছে। সেই সময়টাই ঈশান ঠিক বেছে নিল মজা করার, তুলিকে একটু বিরক্ত করে ফ্রেশ করে দেওয়ার জন্য। বিয়ান, আপনি জানেন তো আজকে বাইরে আকাশটা কেমন পরিষ্কার। আপনার রাগটা দেখলে আকাশও লজ্জাই পাবে। তুমি আমার থেকে দূরে থাকো ঈশান, বকবক করে আমার মাথা খেও না। ঈশান অটুট চেহারা বানিয়ে তুলির পাশে এসে বসলো। তার চোখে আবার সেই শয়তানি ঝিলিক। সে হালকা করে তুলির কানের কাছে মুখে ফিসফিস করে বলল, আপনি রাগ করলে দারুণ লাগে। শুধু আপনার সেই রাগের ভঙ্গিটা দেখতেছি, একদম সিনেমার চরিত্র। এমন রাগ দেখে আমি ভুলবো না। আপনি জানেন তোমার এই বকা, তুমি কি প্রতিদিনই এত জঘন্য কথা বলবা? সরে যাও, আমি আর সহ্য করব না। কিন্তু বিয়ান, আমি তো আপনার রাগে মজা পাই। কখনো আপনি রাগ করেন, কখনো মুচকি হাসেন। আমি কেমন করে ছেড়ে দেব? মজা চাও তো নিজে নিজে মজা করো। আমি তোমার মজাতে ভীষণ বিরক্ত। ঈশান তখন হেসে অতি মিষ্টি ভঙ্গিতে তোড়জোড় করে তুলির পেছনে চটকানো চটকানো শুরু করলো। হাতটা তার কাঁধে ঘষলো, হঠাৎ হালকা করে ঠেলা দিল, যেন একটু পুরনো খুনসুটি ছুড়ে দিচ্ছে। তুলি তাড়াতাড়ি গিয়ে ঈশানের হাত সরিয়ে নিল, চোখে আগুন। তুমি কেন এমন করো? তোমার এই আচরণ আমাকে খুবই অপমান করে। অপমান? আমি কি আপনাকে অপমান করেছি? আমি শুধু আপনার সাথে মজার ছলে ভাষা বিনিময় করছি। আপনি এত মাথা ঘামান কেন? মাথা ঘামানো না, আমি চাই একটা গলা। তুমি আমার প্রতি সম্মান দেখাও। ঈশানের চোখে একটু লজ্জার ছায়া পেলেও সে চটপটের বদলে আবার খুনসুটি ধরালো। তারপর শীঘ্রই বলল, ঠিক আছে, আমি সম্মান দেখাবো। শুরুতে আপনি আমাকে একবেলা করে চুমু দিবেন বলেন, আমি আপনার প্রতি সম্মান দেখাবো। তুমি বোধহয় পাগল। এমন কথা বললে আমি তো আরো রেগে যাব। তুলি রেগে রেগে উঠে দাঁড়িয়ে ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আচমকা একটা প্লেট হাতে নিয়ে ঈশানের দিকে ছুঁড়ে দিল। প্লেটটি হালকা আঘাত করলো, কিন্তু ভাগেনি। ঈশান দ্রুত হাত বাড়িয়ে ধরে ফেলল। ওরে বাপরে, আপনি আজ খুব রেগে আছেন। তুমি যদি আর একটু বড় কথা বলো, আমি তোর গলা টিপে ফেলবো। দুষ্টুমির মাঝেই তুলি একটু করে হেসে ফেলল। হঠাৎই রাগের লালচে আভা কিছুটা কমে আসে, কিন্তু গা গরম মেজাজ থেকে সে নিজেকে সামলাতে পারে না। ঈশান বুঝতে পারলো এটাই ম্যাচ। সে আরো একটু বেশি ছুঁয়ে মাঝে দাঁড়িয়ে রইল। আমি মারলে কষ্ট পাবেন, তবে আপনার রাগই আমার আজকের পুরস্কার। আপনি যদি একটু হাসতে পারেন আমার দিনটা পূর্ণ। এই ধরনের কথা বলবে না কখনো আমার সাথে। ঈশান হঠাৎ চুপ হয়ে যায়, তার মিষ্টি কথা থেমে যায়, চোখে অদ্ভুত স্নেহ জমে ওঠে। সে বুঝতে পারল তুলির রাগ আসলে শুধু রাগ নয়, তার ভেতরে লুকানো কিছুর প্রতিরক্ষা। আমি কখনো আপনাকে কষ্ট দেবার চেষ্টা করব না। যদি খারাপ লাগে বলেন, আমি থামবো। তুমি কি ভাবছো আমি বিশ্বাস করব তোমার কথা? দুজনের মধ্যে হঠাৎ একটা নীরবতা নেমে আসে। বাতাস যেন কিছুক্ষণ থমকে যায়। তুলি নিজের ঘরের কোণে বসে পড়ে, মাথা নিচু করে। ঈশান ধীরে ধীরে তার পাশে এসে বসলো, কোনরূপ জোর না করে। শুনেন, আমি মজা করছিলাম, কিন্তু যদি আপনার বলা সত্যি হয়, আমি ক্ষমা চাইছি। পরের দিন সকালে সবাই ব্রেকফাস্ট করছে। ঈশানের বাবা তুলিকে বলল, তুলিমা, কেমন আছো? কাল তোমার সাথে কথা বলার সুযোগই হয়নি। অফিস থেকে অনেক রাত করে ফিরেছি, দেখি সবাই ঘুমিয়ে পড়েছে। ভালো আছি আঙ্কেল, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি মা। তোমার বাড়ির সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আঙ্কেল। তোমার পড়াশোনা কেমন চলছে মা? ভালো আঙ্কেল। এরই মাঝে ঈশানের বড় ভাই নেমে আসলো। সে ব্রেকফাস্টের টেবিলে বসতে বসতে বলল, ঈশান, আজকে তুই কি ফিরে আছিস? কেন ভাইয়া? আসলে তোর ভাবির কিছু কেনাকাটা করার ছিল, তাই ভাবছিলাম তুই যদি ভাবির আর তুলির সাথে যেতি। ভাই, তোমার বউ তুমি নিয়ে যাও, আমার বউ আমি নিয়ে যাই। তোর আবার বউ আসলো কই থেকে? হ্যাঁ রে ভাই, বিয়ান আর বউ তো একই হলো। তুলি চোখ গরম করে তাকালো। টেবিলের সবাই উচ্চস্বরে হেসে উঠল। ঈশানের মা ঈশানের কান ধরে বলল, বেয়াদব ছেলে কোথাকার, মেয়েটা তোর জন্য শান্তিতে দুটো খেতেও পারছে না। কেন, আমি আবার কি করলাম মা? দেখতে পাচ্ছিস না তোর এই কথায় মেয়েটা কতটা লজ্জা পেয়েছে? এখানে লজ্জার কি আছে মা? বিয়ে করলেই তো বউ হয়ে যাবে। ঈশান, তুমি কিন্তু এবার সত্যিই মেয়েটাকে বিরক্ত করছো। তোমার মুখে লাগাম টানো।
ঈশান করুণ মুখে সবার দিকে তাকালো। তুলি এমন একটা লুক নিয়ে তাকিয়ে আছে, মনে হচ্ছে ওকে চোখ দিয়ে ভস্ম করে দেবে। শুধু সময়ের অপেক্ষা। ব্রেকফাস্ট শেষ হতেই সবাই যার যার মতো নিজের কাজে ব্যস্ত হয়ে বলল। ঈশানের বাবা ভাই অফিসে চলে গেল। ঈশান তার নিজের রুমে চলে গেল। ঈশানের ভাবি ও মা কিচেনে গেল সবকিছু গোছগাছ করতে। ঈশান সবেমাত্র রুমে ঢুকেছে, তৎক্ষণাৎ দরজা ধাক্কা দিয়ে তুলি রুমে ঢুকে পড়ল। তারপর রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, এই ছেলে, বহুতবার বেড়েছো তুমি, যার তার সামনে যা কিছু বলে দিচ্ছ। তুমি কি বুঝতে পারছো এই কথার ফল কি হতে পারে? ফল তো সবসময় মিষ্টি হয় আপু। একদম বাজে কথা বলবে না। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। যা পারছো তাই বলে যাচ্ছ সবার সামনে। শুধু তো বলেছি, কিন্তু আর করিনি। করার বাদ কি রেখেছো তুমি? যেমন ভাবে কথা বলছো, তখন যখন যে কেউ যা কিছু ভেবে নিতে পারে। ভাবলে ভাবো, তাতে আমার কি? তুমি কি চাও আমি তোমার সাথে অনেক রূঢ় হয়ে যাই? না, আমি চাই আপনি আমাকে আদর করুন। ঈশান, মুখ সামলে কথা বলো। মুখ সামলে রেখেছি বলেই অনেক কিছু চেয়েও করতে পারছি না। কি করতে চাও তুমি? ঈশান তুলির দিকে কয়েক কদম এগিয়ে এলো। তারপর টান দিয়ে তুলিকে নিজের সাথে চেপে ধরলো। তুলি অবাক হয়ে গেল। মুখ খুলে কিছু বলতে নেবে তার আগে ঈশান তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। তুলি আশ্চর্য হয়ে গেল, কি হচ্ছে তার সাথে এসব। সে ঈশানকে সমানতালে ধাক্কা দিতে লাগলো, কিন্তু ঈশানকে এক চুলো ছাড়াতে পারল না। কিছুক্ষণ পর ঈশান নিজেই তাকে ছেড়ে দিল। তারপর ঠোঁটে শব্দ করে একটা চুমু খেয়ে বলল, এখন বুঝতে পারছেন কি চাই আমি? তুমি কিন্তু তোমার সীমা লঙ্ঘন করছো ঈশান। না ম্যাডাম, আমি মোটেও আমার সীমা লঙ্ঘন করছি না, বরং আমি আমার সীমা থেকে আপনাকে ছাড় দিয়ে রেখেছি। বেশি বাড়াবাড়ি করলে আমি আমার সীমাটা মনে করিয়ে দিব। তুমি কিন্তু অন্য অধিকার চর্চা করছো ঈশান। মোটেও না, আমি আমার অধিকারের মধ্যেই আছি, বরং আপনি আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। তুমি যেটা চাচ্ছ সেটা কখনো সম্ভব নয় ঈশান। সবই সম্ভব, সেটা আমি প্রমাণ করে দেখিয়ে দেব। তুলি এক প্রকার রেগে ঈশানের ঘর ছেড়ে বেরিয়ে গেল। ঈশান একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানায় শুয়ে পড়ল। দুপুরের পরপর তারা খাওয়া দাওয়া করে শপিং মলে বেরিয়ে পড়ল। ঈশান আজ বাইক আনেনি, সে বাড়ির গাড়িতে করে এসেছে। শপিং মলের সামনে সবাই নেমে পড়ল। ঈশান তার ভাবিকে বলল, ভাবি তোমরা যাও, আমি গাড়ি পার্ক করে আসছি। ঠিক আছে। তানিয়া আর তুলি গাড়ি থেকে নেমে পড়ল। ঈশান গেল গাড়ি পার্ক করতে। তারপর সেও ভিতরে ঢুকে পড়ল। ঈশানের ভাবি আর তুলি দুজনে মিলে মেয়েদের জিনিসপত্র দেখছে। থ্রি পিস শাড়ি কালেকশন দেখছে তারা। অনেক কিছুই কেনাকাটা করলো তারা। ঈশান শপিং মলের এদিক সেদিক ঘুরছে। হঠাৎ একটা ড্রেসে তার চোখ আটকে গেল। তার কাছে মনে হলো তুলিকে এটা খুব মানাবে, সে সেটা কিনে নিল। তারপর ভাবিদের কাছে আসলো। তারা একটার পর একটা জিনিস কিনেই যাচ্ছে, মনে হচ্ছে এক বছরের শপিং একেবারেই করছে। ঈশান বিরক্ত ভাব নিয়ে বলল, তোমরা মেয়েরা পারো বটে, বাড়িটাকে কি শপিং মল বানানোর ইচ্ছা আছে তোমাদের? কেন ঈশান? আরে ভাবি, যত সব কেনাকাটা করছো, বাড়িটাই মনে হচ্ছে শপিং মল হয়ে যাবে। এখন তো চলো, আবার পরে কিনো। তোমার কি সমস্যা ঈশান? তুমি তো শুধু চুপচাপ দাঁড়িয়ে আছো, তোমাকে তো আর কোনাকাটি করতে হচ্ছে না। মেয়েদের সাথে শপিং মলে আসাটাই একটা বিরক্তি। আমি এখন বুঝতে পারছি ভাইয়া কেন তোমাদের সাথে আসলো না। সে তো জানে তোমরা পুরা শপিং মল বাড়ি নিয়ে যাবে। নিলে নিব, তুমি চুপ করে দাঁড়িয়ে থাকো। দীর্ঘ 5 ঘন্টা শপিং করলো তারা। এখন রাত হয়ে গেছে। এত শপিং কেউ করে নাকি? ঈশান শুধু দুজনের হাতের দিকে তাকিয়ে আছে। এতগুলো ব্যাগ হয়েছে, মনে হচ্ছে তারা ব্যাগের নিচে চাপা পড়ে মারা যাবে। ঈশানের খুব হাসি পাচ্ছে। মেয়েরা এত শপিং কেমনে করে ভাই? তার ভাবনার মাঝে তার ভাবি বলল, তুলি, ব্যাগগুলো ধর তো, আমি একটু ওয়াশরুম থেকে আসি। তুলি ব্যাগগুলো ধরতেই তানিয়া ওয়াশরুমের দিকে চলে গেল। ঈশান তুলির সাথে কথা বলতে চাইল, কিন্তু তুলি পাত্তা দিল না। ঈশান একটা ব্যাগ তুলির হাতে গুঁজে দিল, তারপর বলল, একটা ড্রেস আছে, আপনাকে ভীষণ মানাবে। তুমি কি জন্য আমাকে ড্রেস দিচ্ছ? আমি কিছু নিতে পারবো না। আমি যখন দিচ্ছি তখন আপনাকে নিতেই হবে। ওদের কথার মাঝে একটা ভদ্রলোক আসলো। তারপর ওদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। তারপরে হাসি মুখে বলল, আরে বাবা, তোমাদের সংসার কেমন চলে? তুলি থতমত খেয়ে গেল। কি বলছে বয়স্ক লোক? সে এদিক সেদিক তাকাতে লাগলো। তার আপু শুনে ফেললে ঝামেলা হতে পারে। আর এই লোকে এই কথাই বা বলছে কেন? তুলির তাকানো দেখে লোকটা বলল, তুমি মনে হয় আমাকে চিনতে পারোনি মা।
কয়েক মাস আগে পাহাড়ি অঞ্চলে ভুলে গেলে? তুলির বুক ধুক করে উঠল, তার হাত পা কাঁপতে শুরু করলো। ঈশান সেদিকে লক্ষ্য করলো, তারপর বয়স্কে চাচাকে বলল, হ্যাঁ চাচা, আপনাকে আমাদের মনে আছে। আমরা আসলে কিছু জিনিস কেনাকাটা করতে এসেছিলাম। আপনি এখানে? আসলে বাবা, আমার ছেলের বাসায় এই শহরে, তাই এখানে ঘুরতে এসেছি। আমার ছেলে কিছু কেনাকাটা করবে, তাই আমাকে সাথে নিয়ে এসেছে। ও আচ্ছা চাচা। আচ্ছা, আপনি ভালো থাকবেন তাহলে, আমরা আসি। হ্যাঁ বাবা, অবশ্যই। ঈশান তুলির হাত ধরে তাকে টেনে একটু সামনে নিয়ে গেল। তুলি এখন একটু ভয় ভয়ে আছে, সে বারবার ঢুক গিলছে, কেমন যেন একটা অস্বস্তি ঘিরে ধরেছে তাকে, বারবার আশেপাশে তাকাচ্ছে। এরই মাঝে তানিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে এলো, তারপর ঈশানের সামনে গিয়ে বলল, চলো ঈশান, এত রাতে রান্না করতে পারবো না, বাসায় গিয়ে কিছু খাবার পার্সেল করে নিয়ে যাই। ঠিক আছে ভাবি, সেটাই ভালো হবে। তানিয়া লক্ষ্য করলো তুলি কোনো কথাই বলছে না, কেমন যেন একটা কুমোট ভাব ধরে আছে। সে তুলিকে ধাক্কা দিল, তারপর বলল, কি রে, রোবট হয়ে গেলি নাকি? এবার তুলি হুঁশে আসলো, তারপরে এদিক সেদিক তাকিয়ে বলল, কিছু হয়নি আপু, আসলে অনেকক্ষণ ধরে শপিং করছি তাই বিরক্ত লেগে গেছে, তাড়াতাড়ি বাসায় চলো। হ্যাঁ, রেস্টুরেন্ট থেকে খাবার বাসার জন্য পার্সেল করে নিয়ে যাব। তুলি মাথা নাড়িয়ে সাই জানালো, তারপর তার একটা রেস্টুরেন্টে ঢুকে খাবার বাড়ির সবার জন্য বাকিটা পার্সেল করে নিল। তাদের বাড়ি ফিরতে ফিরতে 10টা বেজে গেল। বাড়ি ফিরতে ঈশানের মা কিচেন থেকে বের হয়ে এলেন, হাতে অ্যাপ্রন বাঁধা, চুল খোপাই গোছা, চোখে মুখে ক্লান্তি কিন্তু মমতা ভরা হাসি। আরে বাবা, এত রাতে ফিরলি তোরা? শপিং করতে করতে রাত কাবার করে ফেললি নাকি? তানিয়া হেসে ব্যাগ নামিয়ে রাখলো টেবিলে। হ্যাঁ মা, শপিং করতে গেলে সময়ের হিসেব থাকে নাকি? এত কিছু পছন্দ হচ্ছিল যে একেবারে সব নিয়ে এলাম। হায় হায়, সব কি তোমরা কিনলে? তা একবারে দেখাও দেখি। সবাই একে একে লিভিং রুমে জড়ো হলো। সিয়াম ভাই অফিস থেকে ফিরে সোফায় বসেছিল, সেও আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। ঈশানের বাবা পেপার নামিয়ে বললেন, আচ্ছা দেখি তোমরা আমার জন্য কি কিনলে। তানিয়া একে একে শাড়ি, পাঞ্জাবি, শার্ট বের করতে লাগলো। এই শাড়িটা মা তোমার জন্য, আর এই পাঞ্জাবি আপুর জন্য। ও হ্যাঁ আপু, তোমার জন্য একটা শার্টও নিয়েছি। বাহ, কত সুন্দর, একদম আমার কালেকশনের মতোই হয়েছে। আমারটাও খারাপ না, অনেকদিন পর কেউ আমার জন্য কিছু কিনলো। সিয়ামের জন্য একটা জ্যাকেট আর কয়েকটা শার্ট বের হলো। সিয়াম খুশি মনে পরখ করে দেখলো। বাহ, একদম আমার কালার কম্বিনেশন মাথায় রেখে কিনেছো। তানিয়া হাসলো, তারপর ব্যাগের ভেতর থেকে তুলির কেনা কয়েকটা থ্রি পিস বের করলো। এগুলো তুলি কিনেছে, এক একটা কত সুন্দর না? ঈশানের মা তুলির দিকে তাকিয়ে মিষ্টি হেসে বললেন, বাহ, খুব ভালো পছন্দ তোমার রুচিটা দারুণ। হঠাৎ তানিয়া একটা নতুন ব্যাগ হাতে নিয়ে অবাক হয়ে তাকালো। এর ভিতর থেকে এক ঝকঝকে ড্রেস বের হলো, লালচে রং, খুবই আকর্ষণীয় ডিজাইন। আরে তুলি, এটা কখন কিনলি? আমি তো একেবারেই দেখি নাই। তুলি এক মুহূর্তের জন্য থতমত খেয়ে গেল, মুখে গুমট ভাব ফুটে উঠল, তারপর আস্তে আস্তে আমতা আমতা করে বলল, আপু আসলে তুমি যখন ওয়াশরুমে গিয়েছিলে তখনই এটা কিনেছি, ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছিল তাই কিনে ফেললাম। তানিয়া ভ্রু কুঁচকাল, তারপর আবার হেসে দিল। আহা, তুইও না, লুকিয়ে কিনলি কেন? আমার সাথে বললেই তো আমরা দেখে নিতাম। তুলি ছোট্ট হেসে মাথা নিচু করল, চোখে মুখে তখনও অস্বস্তির ছাপ। ঈশান পাশে বসে সবকিছু লক্ষ্য করছিল, তার ঠোঁটের কোণে অদ্ভুত এক মুচকি হাসি খেলে গেল। আচ্ছা, আমি তো ভাবলাম কে কিনেছে। যাই হোক, ড্রেসটা খুব সুন্দর, একদিন পরে দেখাস তো কেমন মানায়। তুলি চোখ তুলে এক মুহূর্তের জন্য ঈশানের দিকে তাকালো। ঈশানও তাকিয়ে আছে তার দিকে, সেই চিরচেনা দুষ্ট হাসি নিয়ে। মনে হলো যেন চোখের ইশারে সে কিছু বলতে চাইছে। তুলি দ্রুত দৃষ্টি সরিয়ে নিল। আচ্ছা আচ্ছা, এখন যা, খাবার নিয়ে আয়। এত রাত হলো, খেয়ে একটু বিশ্রাম নেই। খাবার টেবিলে সাজানো হলো, সবাই মিলে খেতে বসলো। কিন্তু তুলির মনে অদ্ভুত এক ঘূর্ণি তৈরি হলো। সেই ড্রেস, সেটা যে আসলে সে কেনেনি, সেটা সে একা জানে। আর সেই সত্যিটা তার বুকের ভেতর কেমন যেন চাপা রহস্যের মতো কাঁপতে লাগলো। ঈশান নীরবে খাচ্ছে, কিন্তু তার দৃষ্টি বারবার তুলির উপর পড়ছে, যেন বলতে চাইছে, এখনো কি কিছু বুঝলে না, কে তোমাকে নিজের করে দেখতে চাইছে। তুলি আবার ভেতরে ভেতরে কাঁপতে লাগলো। তুলি রুমে ঢুকেই দরজা ধাক্কা দিয়ে বন্ধ করে দিল। ভীষণ ক্লান্ত, কিন্তু মাথার ভেতর জমে থাকা কথা দুলো ফুলের মতো জমে আছে। চেহারায় অস্থিরতা, চোখে অচেনা এক আতঙ্কের ঝিলিক।
সে বেঁচে থাকার তাগিদে নিজের মনে দরজাগুলো ঠেলে বন্ধ করে দিল, যেন কোনো কৌতূহল ঢুকতে না পারে। এই সত্য কি কখনো আমার পিছু ছাড়বে না? আমি যতই ভুলতে চাইছি ততই সত্য আমার সামনে চলে আসছে। কি করে আমি এটা থেকে মুক্তি পাবো? আমার জীবনে কি আর কখনো কোনো শান্তি থাকবে না? কেন সব সময় যেন এই স্মৃতি, এই সত্য আমার গলবন্দি করে রাখে? কিসের জন্য আজ এলে? কি করে এটির উত্তর পাবো? তুলি চেয়ারে বসলো, হাত দুটো তুলে মাথায় মুখ ঢেকে নিল। মনে মনে প্রতিটা ভুলভাল মুহূর্ত গুনে চলেছে। পাহাড়ি গ্রামের দিনগুলো, পালানো সন্ধ্যার স্মৃতি, আর সেই লোকটির মুখ যার কথা কোনোদিন বলা হয়নি। সে কাঁপছে, কিন্তু জোর করে নিজেকে ধমকায়, তুমি এখন নতুন, তুমি মুক্ত, তুমি। আর কথাগুলো ভুলে গেছো? তবে কেন মনে হয় সব সময় টেনে টেনে আনে? কেন যেন প্রতিটা ছোট শব্দ, প্রতিটা অচেনা চাহনি আবার সেই গন্ধটা ফিরিয়ে নিয়ে আসে? যদি কেউ জানে তবে, যদি কেউ দেখে নেয় তবে? তুলি আরো ভেতর থেকে হৃৎপিণ্ডের টানে থরথর করে উঠল। ঠিক সেই মুহূর্তে দরজায় আটকানোর শব্দ। চাবি ঘুরছে এমন সময় কেউ কক্ষের দরজা টেনে ধরলো এবং ঈশান ধীরে দরজা আটকে দিল। তুমি দরজা আটকাচ্ছ কেন? আমি কথা বলতে চাই আপনার সাথে। তোমার কোনো কথা আমি শুনতে চাই না। আমার কথা শুনতেই হবে। তুমি এখান থেকে চলে যাও, কেউ দেখলে সমস্যা হবে। তুমি চাওটা কি? আপনি জানেন না আমি কি চাই। তুলি ভেতরে ভেতরে কাঁপতে থাকে, কানের পেছনে রক্ত গরম হয়ে উঠছে, বুকের ভেতর থেকে কিছু একটা চিৎকার করে উঠতে চায়। ঈশান, তুমি আমাকে নিয়ে কি করছো? কিন্তু ঠোঁট খুশি খুশি চুপ। সে জানে ভাঙান হলে সারাটা সংসার কেঁপে যাবে, তাই সে কণ্ঠ লুকাচ্ছে। ঈশান ধীরে তার দিকে এগিয়ে আসলো, চোখে যেন এক ধরনের সিদ্ধান্ত, কঠিন, অনমনীয়। নিঃশ্বাস একেবারে ধীর। ঘরের বাতি ম্লান, দুজন কেবল তাদের কণ্ঠ ও ছায়ার গুণে কথা বলছে। দরজার লকটা কড়া করে আটকে রাখা আছে, যেন বাইরে থাকা সবার কাছে একটি অদৃশ্য প্রাচীর হয়ে দাঁড়ায়। তুলি চেয়ারের পাশে দাঁড়িয়ে আছে, হাত দুইটা কেঁপে কেঁপে। ঈশানের চোখে যে অনর ভাবটা আছে তার লুকোনো যাচ্ছে না। চোখে আছে একাকিত্বের আভাস, একরাশ রাগ, আর একখানি অদ্ভুত আশা প্রকাশ। আপনি কি সেই সব কথা ভুলে গেছেন? আমাদের বিয়ে হয়েছে। আপনি কি সেই রাতটা ভুলে গেছেন যে রাতেই কিছু লোক জোর করে আমাদেরকে বিয়ে দিয়েছিল? তুলি গায়ে একটা শিহরণ অনুভব করলো। সেই রাতটার কথা, অদ্ভুত, কাঁপানো, লজ্জা আর ভয় মিশ্রিত সেদিনের রেশ তার ঘাড়ে ভর করে উঠল। সে কণ্ঠ কসলতে কসলতে বলল, খবরদার ঈশান, আমি বিয়ে মানি না। তুমি এই বিয়ের নাম মুখে বলবে না, যেন কেউ জানতে না পারে আমাদের বিয়ে হয়েছে। আমি আমি এসব মেনে নিব না। আপনি আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না। আমাদের বিয়ে 1 বছর হয়ে গেছে। আমি এতদিন ধরে ধৈর্য ধরেছি। আপনি ভেবে নেবেন না যে আমি শুধু ধৈর্য ধরে বসে আছি, তাই আপনাকে আমি সারা জীবন ছেড়ে দিয়ে রাখবো। তুলি গলায় ধরে ওঠা কণ্ঠটা চেপে ধরার চেষ্টা করলেও চোখের কানায় পানি জমে এলো। তার গলা শুকনো, বুকে ঠেসে ইচ্ছে করছে সব কথাগুলো নাছোড় দাম করতে, কিন্তু আশা আর লজ্জার মাঝে একটা চিলতে রক্ষা আছে। ঈশান, তুমি কি ভাবছো আমি তোমার কাছ থেকে কিছু চাই? তুমি কি ভাবছো আমি সহজে মেনে নিব? তুমি কিভাবে বলতে পারছো তুমি আমাকে কখনোই ছেড়ে রাখবে না? আমি এই বিয়ের নাম বলবো না, আমি কাউকে জানাবো না। আমি শুধু চাই এই কষ্টটা সবার উপর না আনতে। আপনি ভাবলেই কি সব থেমে যাবে? তুমি যদি লজ্জা পাও আমি বুঝি, আপনি যদি ভয়ে কাঁপেন আমি বুঝি, কিন্তু আপনি কি কখনো ভেবেছেন এই কাহিনীটা শুধু আপনাকে নয়, আমাদের সবার জীবনকে ছুঁয়ে যাবে? আপনি যদি সত্যিটা লুকান, যদি আপনি সব কথা জড়িয়ে রাখেন, তবে এতদিন সত্যটা বের হয়ে আসবে, আর তখন ক্ষতি হবে আরও বড়। আমি চাই না সেটা হোক। তুলি এক করে পিছনে সরে গেল। তার হাত দেয়ালে ঠেকেছে। আগে থেকে নির্ধারিত কোনো প্রতিরোধ নেই, শুধু মনে হচ্ছে সে একা একাই গোটা পৃথিবীকে বলার ভয় পেল। তুমি আমার উপর জোর করবে না। তুমি আমাকে বোঝো, আমি কোনো নাটক চাই না। আমি আগে থেকে জানি যদি কেউ জানতে পারে তাহলে সমাজে, আমাদের বাড়িতে কত অভিযোগ থাকতে পারে। আমি সম্মান নষ্ট করতে চাই না। আমি কখনোই আপনার সম্মান নষ্ট করতে চাই না তুলি। আমি চাই আপনি সম্মান পান, সেজন্য আমি বললাম আমি আছি। কিন্তু সম্মান মানে চেষ্টা না করে সব কিছু গোপন করা না। সম্মান মানে সাহস করে সমস্যা থাকা আর তার সমাধান করা। ঈশানের কণ্ঠে কঠোরতা কমে এলো, চোখে আলগা করুণা ঝরে পড়ছে। সে জানে তুলি ভাঙা, তবু তার ভিতরে এমনই এক অদ্ভুত ইচ্ছে কাজ করছে যে তুলি যেন ভেঙে না পড়ে, যেন সে নিজেই নিজের পা ভারী করে না। আপনি যতই বলেন, যতই বাঁচতে চান, আমি আজ বলছি আমাদের বিয়ে সত্য। সেটা কোনো গোপন কথা নয়। আপনার ভয়ে, আপনার লজ্জায় আমি কিছু বলিনি, কিন্তু এখন আর চুপ থাকতে পারবো না।
আমি চাই আপনি মেনে নিন, না শুধু মেনে নেওয়া, বরং নিজেকে সামলান। আপনার আমার সামনে উচিত আচরণ করেন। আমি আপনাকে জোর করে স্বীকার করাবো না, কিন্তু আমি ছেড়ে দেব না। তুলি ভীষণ হাসি দিল। হাসিটা ছিল তিক্ততার সাথে ভরা। তার মনের ভিতর একটাই প্রশ্ন ঘুরে, কেন এই মানুষটা এতটা অনর্গল আর একঘেয়ে শিশুতোষ ভাবে তার অধিকার দাবি করছে? কেন সে তার স্বাধীনতা চায়? তুমি যা বলছো আমি মানবো না। তুমি ভাবছো তুমি যেই জন্য বলছো সেটাই হবে? তুমি কি জানো আমার মনে কি কাটা লেগে গেছে, কি কাটা লেগে আছে? আমি সামনে তাকাতে পারি না। আমি এই সত্য ছেড়ে আমার পুরনো জীবনে ফিরতে চাই। আপনি পালাতে পারবেন না তুলি। পালালে আমি আপনাকে ধরবো না, আমি আপনাকে ঠেলে দেব না, কিন্তু তুমি নিজেই পালালে তুমি কখনো শান্তি পাবে না। আমি বলছি, শান্তি পেতে হলে সাহস দরকার। তুলি একবার দম নিল, তারপর বলল, তুমি বুঝতে পারছো না ঈশান, সত্যিটা জানাজানি হলে আপুর উপর প্রভাব পড়বে, আপুর সংসার নষ্ট হবে। আপনি ভুল বুঝছেন তুলি। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, আমার বাবা মা আর সবার মতো না। তারা বাস্তবতা বুঝতে জানে, তারা আমাদের পরিস্থিতি বুঝতে পারবে। তুমি আমার পরিবার, তারা আমাকে কত বিশ্বাস করে। তার কি হবে? আমি তাদের বিশ্বাস ভেঙে ফেলেছি। আপনি তাদের বিশ্বাস কিভাবে ভাঙলেন? আমরা দুজনেই পরিস্থিতির শিকার ছিলাম। এখানে কেউ কারো বিশ্বাস ভাঙেনি। যা হয়েছে পরিস্থিতির জন্য হয়েছে। ঈশানের কথাগুলো শুনে তুলির বুকের ভেতরটা যেন মোচড় দিয়ে উঠল। চোখে পানি গড়িয়ে পড়বে পড়বে করছে, কিন্তু সে নিজেকে সামলে নিল। তুমি সহজভাবে বলছো ঈশান, কিন্তু আমি জানি এই সত্যটা জানাজানি হলে আমার জীবন ভেঙে যাবে। আমি নতুন করে দাঁড়ানোর চেষ্টা করছি, তুমি বারবার আমাকে সেই অন্ধকারে টেনে নিচ্ছ। না তুলি, আমি অন্ধকারে টানছি না। আমি চাই আপনি আলোর সামনে দাঁড়ান। আমি আপনার হাত ধরে সামনে নিয়ে যাব। তুলি কিছুক্ষণ চুপ করে থাকলো। তার ভেতরে দ্বন্দ্ব চলছে। একদিকে ভয়, লজ্জা আর অপরাধবোধ, অন্যদিকে ঈশানের একরোখা ভালোবাসা। ঠিক তখনই বাইরে থেকে কড়া নেড়ে উঠল দরজায়। তুলি, দরজা খুলে দে, আমি তোকে কিছু বলতে চাই। তুলি যেন হুঁশ ফিরে পেল। দ্রুত চেয়ারের উপর থেকে উঠে দরজার দিকে এগিয়ে গেল। পেছন ফিরে একবার ঈশানের দিকে তাকালো। চোখে তিরস্কার, ভেতরে অস্থিরতা। ঈশান লুকিয়ে পড়ল। তারপর দরজার লক ঘুরিয়ে খুলে দিল তুলি। আরে, তুই এত চুপচাপ কেন রে? শপিং করতে গিয়ে মাথা গরম হয়ে গেছে বুঝি? না আপু, ক্লান্ত লাগছে, তাই একটু রেস্ট নিচ্ছিলাম। তানিয়া কিছু টের পেল না। সে ব্যাগ থেকে একখানা শাড়ি বের করে তুলির হাতে ধরিয়ে দিল। দেখ, এটা তোর জন্য নিয়েছি, কাল রাতে পরে দেখিস তোকে কেমন মানায়। আমার জন্য? আপু, এর কি দরকার ছিল? আরে, তুই তো আমার ছোট বোন, তোকে না দিলে কাকে দিব বল? তুলি শাড়িটার দিকে তাকালো। চোখে পানি জমে এলো, তবে সে মাথা নিচু করে লুকিয়ে ফেলল। লুকিয়ে থাকা ঈশান সবকিছু চুপচাপ লক্ষ্য করছিল। তার ঠোঁটের কোণে আবারও সেই চিরচেনা দৃঢ় হাসি, যেন বলতে চাইছে, আমি আছি। তুমি যতই অস্বীকার করো, আমি ছাড়বো না। তানিয়া শাড়িটা দিয়ে চলে গেল। ঈশান এবার বাইরে বেরিয়ে আসলো। তারপর তুলির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলো। তুলি কেঁপে উঠল। তারপর থেকে সারাতে সারাতে বলল, কি করছি ঈশান এসব? আমি আর পারছি না তুলি, আমার আপনাকে চাই। কি সব বলছো ঈশান? একদম ঠিকই বলছি। আমি আপনাকে চাই, আমার ভালোবাসা দিয়ে আপনাকে ভরিয়ে দিতে চাই। তুলি কাঁপতে কাঁপতে কিছু বলতে চাইলো, ঈশান বলতে দিল না। সে তুলির মুখ ধরে কাছে টেনে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। খুব যত্নের সাথে কিস করতে থাকলো। আস্তে আস্তে সে তার ঠোঁটে মত্ত হয়ে গেল। তার হাতের পরশ বুলিয়ে দিতে লাগলো তুলির সারা শরীরে। তুলি দিশাহারা হয়ে গেল। ঈশান আস্তে আস্তে তুলির মাঝে ডুবে যেতে থাকে। এক হয়ে গেল দুটি স্বামী স্ত্রীর। ভালোবাসা বাড়তে থাকে এক এক করে। সকালবেলা ডাইনিং টেবিলে তানিয়ার চোখ গেল তুলির গলার দিকে। সে তুলির দিকে একটু এগিয়ে এসে বলল, কি রে তুলি, গলায় কি হয়েছে? সাথে সাথে তার গলায় হাত দিল। তারপরে আমতা আমতা করে বলল, ওই কিছু হয়নি তো আপু, একটু চুলকাচ্ছিল, তাই বোধহয় দাগ হয়ে গেছে। কিন্তু আমার তো অন্য কিছু মনে হচ্ছে। তানিয়া ঈশানের দিকে তাকালো। ঈশান ভদ্র ছেলের মতো খাচ্ছে, যেন সে কিছুই বুঝতে পারছে না। তুলির মনের ভেতর ভয় হচ্ছে, তার আপু কিছু বুঝতে পারলো না তো আবার। তুলি তাড়াতাড়ি খাওয়া শেষ করে উপরে চলে গেল। ঈশান খেয়ে দিয়ে ভার্সিটিতে চলে গেল। সকালে ঈশান ভার্সিটিতে ঢুকতেই ওর কয়েকজন বন্ধু ঘিরে ধরলো। মুখে হাসি, চোখে কৌতূহল। কিরে ভাই, কাল ভার্সিটিতে আসিস নাই কেন? ক্লাস মিস দিলি কেন? আরে না রে, বউ নিয়ে শপিং করতে গেছিলাম। মুহূর্তেই সবাই হাঁ করে তাকালো ঈশানের দিকে। দাঁড়া দাঁড়া, বউ? কবে আবার বিয়ে করলি তুই? আমাদের তো একদিনও খবর দিলি না।
আরে বউ না, বিয়ার নিয়ে শপিং করতে গেছিলাম। তোরা শুধু কানে বেশি শুনিস। এই যে এইটু আগে বললি বউ, এখন বলছিস বিয়ান, ব্যাপারটা কি ভাই? সবাই মিলে হইচই শুরু করলো। ঈশান ঠোঁট বাঁকিয়ে চোখ কুঁচকে নাটকীয় ভঙ্গিতে বলল, আরে বাবা, বউ বিয়ান একই জিনিস, তোরা এত কনফিউজড কেন? এইসব বুঝবি না, পড়াশোনায় মন দে। না ভাই, আমাদের মাথায় ঢুকছে না। কবে বউ কবে বিয়ান, আমাদের কনফিউশন কেটে দে। কনফিউশন কেটে যাবে সময় মতো, আপাতত ক্লাসে চল। বন্ধুরা হাসতে হাসতে একে অপরকে ধাক্কা দিতে লাগলো। ঈশান ভিতরে ভিতরে মজা পাচ্ছে, তবে তার চোখে একরকম জেদও ফুটে উঠেছে। যে নামই হোক, তুলি তার জীবন থেকে আলাদা নয়। ভার্সিটি শেষে ঈশান তাড়াহুড়ো করে বাসায় ফিরল। দরজা খোলার সঙ্গে সঙ্গেই খেয়াল করলো তুলি কোথাও নেই। বুকের ভেতরে যেন আগুন জ্বলে উঠল। আমাকে না বলে কই গেল? এত সাহস কিভাবে হয় ওর? মুখ গম্ভীর করে সিঁড়ি বেয়ে ভেতরে ঢুকলো। রান্নাঘর থেকে তানিয়া এগিয়ে এসে হাসি মুখে বলল, খেয়ে নাও আগে, তারপর রেস্ট করো। খিদে নাই ভাবি। কথাটা বলেই সে সোজা উপরে নিজের রুমে চলে গেল। দরজা বন্ধ করে ফোন বের করলো। কাপা হাতে তুলিকে কল দিল। কয়েকটা রিংয়ের পর ফোনটা রিসিভ হলো। আপনি আমাকে না বলে কেন চলে গেছেন? আপু আমাকে সন্দেহ করছিল, তাই চলে এসেছি। কি সন্দেহ? আমার ঘাড়ের দাগ, ঠোঁট ফোলা এইসব দেখে সন্দেহ করছিল। আর কিছুক্ষণ থাকলে সে আমাকে ধরে ফেলতো, তাই আমি চলে এসেছি। ঈশানের চোখ লাল হয়ে উঠল। ভেতরে ভেতরে কেমন যেন জ্বলে উঠছে সে। আপনি জানেন আমি আপনাকে ছাড়া থাকতে পারি না। আমি আপনাকে খুব মিস করব। কয়েক মুহূর্ত নীরবতা, শুধু নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। একটা কথা মনে রাখবেন, আমি ফোন দেওয়ার সাথে সাথে রিসিভ করবেন, না হলে কিন্তু খবর আছে। তুলি কোনো জবাব দিল না, শুধু চুপচাপ কান পেতে রইল। ফোনের ওপাশ থেকে ঈশানের কণ্ঠ আরো গভীর হয়ে এলো। আমি মজা করছি না তুলি, আমি যা বলছি সেটা মানতেই হবে। তুলি নিঃশব্দে ফোন কেটে দিল, কিন্তু চোখে মুখে অস্থিরতা স্পষ্ট। অন্যদিকে ঈশান বিছানায় বসে ফোনটা শক্ত করে ধরে আছে, যেন পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস তার হাতের মুঠোয়। রাত গভীর, চাঁদের হালকা আলো রাস্তায় পড়ছে। ঈশান ঠিক জামা জুতো পরে বাইক চালিয়ে তুলির বাড়ির সামনে এসে দাঁড়ালো। বুকে অস্থিরতা, কানে শুধু তুলি সেই কণ্ঠ। ফোন ধরে কাপা হাতে ডায়াল করলো। তুলি রিসিভ করতেই বলল, তুলি তুমি নিচে নামো। ফোনের ওপাশ থেকে তুলি কণ্ঠ মৃদু করে উঠল, আমি এত রাতে নেমে আসতে পারবো না ঈশান, কেউ দেখে ফেলবে। তুমি আসো, আমি অপেক্ষা করছি, কেউ দেখলে আমি ম্যানেজ করব। না, এটা ঠিক হবে না, আমি নেমে আসবো না। তুমি যদি নামো না তাহলে আমি চলে আসব। আমি চাই না তুমি দূরে থাকো। কয়েক মুহূর্ত নীরবতা, তারপর দরজার নিচে নির্পায়ে কাঠের সোপান নামার হালকা শব্দ। তুলি আস্তে আস্তে নিচে নামছে। হাওয়ায় একটা ভাঙা গ্লাস। তুলি দরজার সামনে এসে দাঁড়ালো, চোখে অস্বস্তি, গলায় কণ্ঠ কাপা। ঈশানের বাইকের আলো নিভিয়ে চুপচাপ দাঁড়ানো, চোখে সহজাত উষ্ণতা। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। ঈশান এক লাফে বাইকের ধারে এসে দাঁড়ালো, আর কোনো বাধা ছাড়াই তুলির কাঁধে হাত বুলিয়ে ধরলো। ছোট্ট উপস্থিতি, কিন্তু তুলি সটকে গেল। ঈশানের চোখে মিশে আসছে আস্থা আর উদ্বেগ। আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, তোমাকে ছেড়ে দেওয়ার সাহস আমার নেই। ঈশানের কথার সঙ্গে সঙ্গে সে জড়িয়ে ধরল। তুলি প্রথমে ধাক্কা খেয়ে একটু পিছনে সরে গেল, তারপর অস্বস্তি বোধ করে হালকা মাথা নিচু করলো। হঠাৎ হাত থামিয়ে ধরেছে, চোখে পানি জমলো। কি করছো? কেউ দেখে ফেললে? তুমি দেখলে আমার কিছু করার নেই, আমি আমার বউকে ধরে রেখেছি। শব্দগুলো অচেনা, গলায় অদ্ভুত গর্জন, কিন্তু পরে ঈশান কণ্ঠ নরম করে দিল, তার আত্মবিশ্বাসে ভর করে বলা, যেন কোনো হুঁশিয়ারি নয়, প্রতিশ্রুতি। তুলি কাঁপতে কাঁপতে তার কাঁধে মাথা ঠেকালো। আমি জোর করে কিছু করব না তুলি, আমি শুধু চাই তুমি নিরাপদ থাকো। সাহস নিয়ে আমার হাত ধরো। কি সত্যিই আমাকে ছাড়বে না? আমি ভয় পাচ্ছি, আমি লজ্জা পাচ্ছি। আমি বলেছি ছাড়বো না, কিন্তু যদি তুমি চাও আমি এখনই তোমাকে বাড়ি পৌঁছে দেব। কাউকে বলবো না, কিন্তু তোমার ইচ্ছা ছাড়া আমার কোনো পল্লব নড়বে না। তুলি এক মুহূর্তের জন্য চুপ, তারপর কণ্ঠে অল্প হাসি মিশ্র কণ্ঠে বলা, ঠিক আছে, কিন্তু কেউ যদি দেখে তাহলে তুমিই বলবে আমি তোমার কোনো অধিকার জোর করে নিচ্ছি না। বলবো আমি তোমার স্বামী, আমার অধিকার আছে তোমাকে কাছে রাখার, কিন্তু আমি সেই অধিকারকে সম্মান দিয়ে ব্যবহার করব। রাত গভীর। বাড়ি ফেরার পর তুলি যেন অচেতন কাঁপুনি নিয়ে ঘরে ঢুকলো। ধীরে ধীরে সিঁড়ি চড়ে উপরে কক্ষে গেল। চাপা কণ্ঠে দরজা খুলে ভেতরে ঢুকতেই হালকা আলোতে তার মা বসে আছেন, চোখে আরামহীন চিন্তা। এক মুহূর্ত ঝলসে উঠল,
মা তাকে ডেকে উঠলেন। এত রাতে তুই নিচে কি করছিলি? কি করছিলি? তুলি হঠাৎ কাঁপতে কাঁপতে সোজা দাঁড়ালো। মুখ খুলে কিছু বলার আগে মায়ের প্রশ্নে পুরো শরীরই কাঁপছে। কিছু না মা, কিছুই না। তুই কি করছিস? রাতে ছেলেদের সাথে দেখা করতে লজ্জা করে না তোর? তুই কি ভাবছিস আমরা অন্ধ? মা, আমি কোনো ভুল করিনি। আমি কোনো ভুল করিনি। তুলি কথাটা বলতেই মায়ের চোখে অবিশ্বাস আর রাগ। মা হুড়হুড় করে উঠে এসে তুলিকে এক চট করে থাপ্পড় মারলেন। ঘরে কোণে শিকড় ধরে পড়া চাইল। পাহাড়ের কষ্ট আর মুখে তিতিক্ষা। তোর লজ্জা করে না? রাত্রে পরপুরুষের সাথে দেখা করতে যাস? তুই কি আমাদের মান সম্মান ডুবাতে চাস? না মা, আমি বাইরে যাবার সময় কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে যাইনি। তুলি মায়ের সামনে কাঁদতে লাগলো। মায়ের ভেতর গর্জন, তবু মায়ের কণ্ঠে কড়া সুর। সে জিজ্ঞেস করলো, কার সাথে দেখা করতে গিয়েছিলি তুলি? আমি আমার স্বামীর সাথে দেখা করতে গেছিলাম। কে? কাকে নিয়ে তুই এরকম লজ্জার কাজ করলি? বল বল নামটা। তার নাম ঈশান। মায়ের হাত মূর্ছা হয়ে থমকে গেল। মুহূর্তের মধ্যে বুকের ভেতর কিছু ভেঙে গিয়েছিল। মা অবাক হয়ে উঠলেন, হুট করে বলে উঠলেন, ঈশান? ওই যে তোর বোনের দেবর। তুই কি করলি? বেচারি তোর ওই বোনের সংসারটা। তোর কথা শুনে আমার মাথা ঝিমঝিম করছে। মা, আমি ভুল কিছু করিনি। ঘটনাটা এমন, আমরা যখন ভার্সিটি থেকে ট্যুরে গিয়েছিলাম তখন পথ হারিয়ে একদম অচেনা জায়গায় চলে গিয়েছিলাম। রাত হলে লোকজন খুঁজে বেড়াচ্ছিল না। আমাদের একদল মানুষ ধরে নিয়ে গিয়ে বলল, তুমি দুজন প্রেমিক প্রেমিকা। ওরা একে অপরের নাম ঠিক করে এক রীতিতে বিয়ে দিল। আমি তখন ভয় পেয়ে পালাতে পারিনি। আমরা তখন ভয়ে ছিলাম। আমি আর ঈশান কোনোভাবেই পারিনি। ওরা চাপিয়ে বিয়ে করে দিয়েছে। আমি সেটা চাইনি মা। আমি কাউকে ঠকানোর জন্য এমন করিনি। তুলির বয়ান মতোই শোনালেন। মায়ের চোখে বিস্ময় আর ক্রোধ সব মিশে এক অদ্ভুত উত্তেজনায়। মা বুঝতে পারল বিষয়টা সরল নয়। কিছুই না বলা, সবকিছু জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। তুই বলছিস ওরা তোমাদের জোর করে বিয়ে করে দিল? তাহলে তোর বিয়েটা কিরকম ঘটে গেল? কি বলছিস তুলি? হ্যাঁ মা, ওরা আমার আর ঈশানকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। আমরা তখন কেউ চাইনি বিয়েটা হোক, কিন্তু বিয়েটা হয়ে গেছে। আমি কি করব মা? এতে তো আমাদের কোনো হাত ছিল না। মায়ের মুখে অবিশ্বাসের ছাপ। ওই নাম শুনেই তার ভেতরকার রাগ আর ভয়ের ঢেউ আরও উঁচু হয়ে উঠল। তিনি জানতে চাইলেন, ঈশান কিভাবে, কখন, কোথায়? তুলি দমড়িয়ে কণ্ঠে সব খুলে বলল। কিভাবে তারা পথ হারায়, কিভাবে লোকজন তাদের আটকায়, কিভাবে রাতের হালকা চাপে ভরা জায়গায় সিদ্ধান্ত নিলে। সবই বেছে বেছে কাঁদতে কাঁদতে বলল, তুই এইসব কেন আগে বললি না? তুই আমাকে কেন জানাসনি? তোর বোনের সংসার নষ্ট হয়ে যাবে না তো? মা, আমি ভয়ে চুপ করেছিলাম। আমি লজ্জায় ভয়েই ঘুরে বেরিয়েছি। আমি জানি আপুর সংসার নষ্ট হলে আমি কি করব। আমি তা চাইনি মা। আমি কাউকে কষ্ট দিতে চাইনি। আমি সত্যিই দেশাই, দেখোনি তো? আমি কাউকে ঠকাতে চাইনি। মায়ের চোখে এখন কেবল কষ্ট, বেদনা আর ক্ষোভ সবই মিশে আছে। তিনি কিছুক্ষণ চুপ করেছিলেন, তারপর হঠাৎ করেই বললেন, বুঝতে পারছিস তোর স্বামী ঈশান? এই কথা তোর বোনের শ্বশুর বাড়ির লোক জানলে কেমন পরিস্থিতি হবে? তারা যদি তোকে মেনে না নেয় তখন কি হবে? কতটা ভয়াবহ পরিস্থিতিতে পড়তে হবে আমাদের। আমি জানি মা, আমি জানি এটা কত ভয়াবহ। আমি বুঝি তোমরা আমার সম্মান। আমি কাউকে কষ্ট দিতে চাইনি, কিন্তু হয়তো ঈশান, ওর সঙ্গে আসলে আমার কোনো ইচ্ছেই ছিল না। ওর সাথে ওর পারিবারিক সম্পর্ক আমি সব জানি না। আমি শুধু জানি আমি তখন ভয়ে লজ্জায় বাধ্য হয়ে ওর সঙ্গে ছিলাম। মায়ের চোখে অশ্রু ঝরল। একসময় তিনি কড়া মায়ের ভূমিকায় ছিলেন, কিন্তু মেয়ের কষ্ট দেখে মায়ের কণ্ঠও নরম হয়ে এলো। তিনি ধরতে পারলেন এটা সহজ কোনো কাহিনী নয়, এটা কোনো সময়ের ভুল, কোনো চাপিয়ার সিদ্ধান্ত। মায়ের গলায় কম্পন। তুই আমার সম্মান ভাঙছিস না, কিন্তু তুই এমন কাজ করলি যে এখন আমাদের সামনে কঠিন সিদ্ধান্ত। তোর বোনের ঘর, তোর কারণে যদি কোনো বদনাম হয় আমি কিভাবে সামলাবো? মা, আমি ক্ষমা চাইছি। আমি আমাদের ধোকা দিতে চাইনি। আমি বুঝিনি সব এইভাবে হবে। তোমরা আমাকে ক্ষমা করো। আমি কোনোভাবে সব ঠিক করার চেষ্টা করব। মা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর হঠাৎ তিনি মাথা নিচু করে বসলেন। তুলির কাঁধে হালকা হাত রাখলেন। মায়ের চোখে মিশে মিশে কষ্ট আর করুণার ছাপ। তুমি এখন ঘুমাও তুলি, কাল সকালে আমরা সবাই বসে কথা বলবো। কি করা হবে, কিভাবে সামলাবো সব ঠিক করব। আমি তোর দায়ভার ছুঁয়ে নেব না।
আমি তোর দায়ভার ছুঁয়ে নেব মা, তুই এখন আর কষ্ট পাস না। তুলি মায়ের গলায় হঠাৎ চট করে লেগে পড়ল। শরীরটা কেঁপে ওঠে কাদার ঢেউয়ে। মা সে ক্লান্ত মুখে তিলো দেখিয়ে বললেন, তোরে দোষ দিচ্ছি, তবে তোর তো দোষ না। আমরা পরিবার, আমরা মিলে এটি সামলাবো। রাতটা শেষ হলো। শীতল বাতাসে ঘরের ভেতর মায়া আর করুণার মিশেনে তুলি একবার হারিয়ে গেল। তার পাশে মা, তাদের সিদ্ধান্ত এবং গৌরবের মতো। বাইরে অন্ধকার, কিন্তু ঘরে যেন এক ধরনের সূর্যোদয় অপেক্ষা করছে। জোড়া হাতে ধরিয়া কাল কেড়ে সব কথা ঠিক করার প্রতিজ্ঞা। সকালটা সোনালি রোদে ভরা। তুলির মা আর তুলি হাত ধরে ঈশানের বাড়ির উদ্দেশ্যে বেরোলেন। রাস্তা ধরে চলতে চলতে মা মনে মনে হেসে উঠলেন। আজকের সকাল যেন নতুন আশার রোদ নিয়ে এসেছে। ঈশানের বাড়িতে পৌঁছতেই দরজা খুলল ঈশানের মা। তার মুখে আলোর মতো হাসি। বেয়ান, আপনি অনেক দিন পরে আমাদের বাড়িতে আসলেন। আসলে একটা আবদার নিয়ে আপনাদের কাছে এসেছি। কি আবদার বেয়ান? তুলির মা ভিতরে ঢুকলেন, তারপর সোফায় বসে হাসি মুখে বললেন, আমি চাই তুলির সঙ্গে ঈশানের বিয়ে হোক। আপনাদের মত জানতে এসেছি বিয়াইন। ঈশানের মা প্রথমে স্তম্ভিত, কিন্তু সঙ্গে সঙ্গেই চোখে আনন্দের ঝলক। বেয়ান, এটা তো খুব ভালো কথা। আমরা তো তুলিকে অনেক পছন্দ করি। এটা শুনে আমাদের ঘরে খুশির বাতাস ভরে গেল। তুলির মা মনে মনে খুশি হয়ে উঠলেন। সমস্ত কষ্ট, সমস্ত চিন্তা যেন হঠাৎ ভেঙে গেছে। চোখে অদ্ভুত প্রশান্তি। মা ভাবলেন শেষ পর্যন্ত সব ঠিক হলো। মা, তুমি হঠাৎ তুলির সঙ্গে ঈশানের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত কেন নিলে? আমরা ঈশানকে অনেক পছন্দ করি। আমি চাই সে আমার মেয়ের জামাই হোক। তানিয়ার চোখে বিস্ময়। তিনি কিছু বলতে পারলেন না। মা বোন দুজনের মধ্যে এক নীরবতা, কিন্তু তুলি কেবল মৃদু হেসে সব দেখল। ঠিক বলেছেন। ঈশানের সঙ্গে তুলির বিয়ে হলে আমাদের পক্ষেও খুব ভালো হবে। ওর চরিত্র, ওর ভদ্রতা সবই আমাদের খুব পছন্দ। ঈশানের মা ধীরে ধীরে তুলির হাতে হাত রাখলেন। মা মেয়ের মধ্যে এক অদ্ভুত বন্ধন গড়ে উঠল। সকল দ্বিধা দূরে। তুলি, তুমি আমাদের পরিবারের একজন অংশ হয়ে যাবে। আমরা সবাই খুব খুশি। ঈশানও খুবই খুশি হবে, আমি নিশ্চিত। তুলি মৃদু হেসে মাথা নিচু করল। সে জানে আজ থেকে তার জীবনে নতুন অধ্যায় শুরু হলো। ভেতরে আনন্দ, আশার আলো, সব মিলিয়ে যেন এক নতুন সকাল। মা, তাহলে সত্যি আমাদের তুলির বিয়ে ঈশানের সঙ্গে? হ্যাঁ মা, ঈশান আমাদের পরিবারের জন্যই সেরা। এখন আর দ্বিধা নয়। এই মুহূর্তে ঘরে যেন প্রেম, আনন্দ আর নতুন আশার আলো মিলিত হলো। সকলের মন শান্তি ও খুশিতে ভরে গেল। তুলি মৃদু হাসি দিয়ে ভাবল, সবকিছু ঠিকঠাক হবে। ঈশানও তার পরিবার একে অপরকে পছন্দ করছে, আর তার নিজেরও বিশ্বাস ও খুশি মেলে। এটাই জীবনের সবচেয়ে বড় উপহার। ঈশান বাড়ি ফিরে পৌঁছালো। দরজা খোলার সাথে সাথে খবর পেল তুলির মা ও ঈশানের পরিবারের মধ্যে তুলির সঙ্গে তার বিয়ে ঠিক হয়ে গেছে। এই খবর ঈশানের হৃদয়কে আনন্দে উদ্বেলিত করল। তুলি, ঈশান ছুটে গেল তুলির কাছে, হাত ধরে টেনে নিল তার রুমের দিকে। তুলির চোখে বিস্ময় আর লজ্জা, মুখ লাল হয়ে গেছে। কি করছো ঈশান? ছাড়ো, কেউ দেখলে। আর ছাড়াছাড়ি নেই। আজ থেকে তুমি আমার। ঈশান তুলিকে জড়িয়ে ধরল। মুহূর্তটা যেন থেমে গেল। তার ঠোঁটগুলো মিশে গেল তুলির ঠোঁটের সাথে। একটা হালকা মধুর চুম্বন। এখন তো বাড়ির সবাই আমাদের বিয়ে দিতে যাচ্ছে, আর কোনো বাধা নেই। আমরা এক হয়ে যাব। তুলির চোখে হালকা জল ভরে উঠল। লজ্জা আর খুশি একসাথে। সে জানে আজ থেকে তাদের জীবনে আর কোনো ভয় বা দ্বিধা নেই। ঈশান, সত্যিই আমরা একসাথে? হ্যাঁ, তুমি আর আমি। এবার আর কোনো বিভাজন নেই। আজ থেকে আমরা এক। মুহূর্তটা যেন চিরস্থায়ী হয়ে গেছে। ঘরে আনন্দ, খুশি আর প্রেমের বাতাস ভরে উঠল। এই ছোট্ট মুহূর্তে দুই হৃদয় পুরোপুরি এক হয়ে গেল। একটি নতুন জীবন শুরু হলো। বিয়ের খুশিতে ঈশান ও তুলির মেজাজ আরও রোমাঞ্চিত। ঈশানের মা ও তুলির মা পরিকল্পনা শুরু করেছেন। বিয়ের জন্য সব প্রস্তুতি ঠিক করতে হবে। ঈশান ও তুলিও সে আনন্দে অংশ নেবে। তুলি, বিয়ের জন্য সবকিছু ঠিক করতে হবে। আমরা দুজন মিলে মার্কেট ঘুরবো, শপিং করব। তুমি ঠিক আছে, শুধু তুমি চুপচাপ থাকো, আমি শপিং সিলেকশন করব। তারা দুজন মিলে শহরের শপিং মলে পৌঁছালো। চারদিকে রঙিন সাজসজ্জা, নতুন পোশাকের ঝলক, সবই তাদেরকে আনন্দে ভরে তুলল। এই শাড়িটা দেখি ঈশান, আমার বিয়ের জন্য একদম পারফেক্ট হবে। কি জানো, আমি ঠিক এই শাড়ি তুমি পরে কেমন লাগবে সেটা ভাবছিলাম। এরপর তারা একে একে থ্রি পিস, লেহেঙ্গা, স্যুট, গয়না সবকিছু দেখলো। ঈশান নিজেও মজা করতে করতে শপিং করছিল। তুলির পছন্দের সবকিছু খুঁজে বের করছিল। তুমি তো শুধু আমাকে সাহায্য করছো না, সবকিছু নিজের মতো মজা করতে লাগছো।
আমি তো আমার বউকে খুশি করতে চাই, আর এই শপিং ফান্ডটা আমাদের বিয়ের আনন্দকে আরও বাড়িয়ে দিচ্ছে। সময়টা যেন কেটে যাচ্ছে পলকে। দুজনের হাত ধরে ঘুরে বেড়ানো, একে অপরের পছন্দ জানতে চাওয়া, সবই তাদের সম্পর্ককে আরো দৃঢ় করে দিচ্ছে। ঈশান, আর একটা শাড়ি দেখার জন্য দাঁড়াও। ঠিক আছে, কিন্তু তারপর তুমি আমার কাছে চুমু পাবে, মনে রেখো। তুলের গাল লাল হয়ে গেল। তারা দুজন মিলে আরো ঘুরে বেড়ালো, হাতে হাতে ব্যাগ নিয়ে, চোখে চোখে হাসি, মিষ্টি খুনসুটি। বিয়ের আনন্দ যেন আগেই শুরু হয়ে গেছে। তুলি ঈশানের বিয়ের প্রস্তুতি চলছে। সব আত্মীয় স্বজনদের আগমন হয়েছে বাড়িতে। ঈশানের খালা আর খালাতো বোন আসলো মাত্র। তাদের চোখে মুখে কেমন রাগের আভাস। ঈশানের খালা ঈশানের মায়ের কাছে এসে বলল, আপা, আমি তো তোকে বলেছিলাম ঈশানকে আমার মেয়ের পছন্দ। তুই কি করে পারছিস তোর ছেলেকে অন্য একটা মেয়ের সাথে বিয়ে দিতে? তোর আমার ছেলেকে পছন্দ হলেও আমার তোর মেয়েকে পছন্দ নয়। ওর চলাফেরা, ওর পোশাক আশাক কোনো কিছুই ভালো লাগে না। কোনো ভদ্র মেয়েরা এসব ড্রেস পরে না। আমি আমার ছেলের জন্য একটা ভদ্র মার্জিত মেয়ে চাইছিলাম। তুলি সব দিক থেকেই পারফেক্ট, তাই আমি তুলিকে পছন্দ করেছি। এই কথা কি বলতে পারলি আপা? আমার মেয়েটা সেই কবে থেকে ঈশানকে পছন্দ করে। ঈশানের বিয়ের কথা শুনে আমার মেয়েটা নাওয়া খাওয়া ভুলে গেছে। কি তুই কি করে পারলি আপা এমনটা করতে? শোন, আমার ছেলের জন্য যা ভালো আমি সেটাই করেছি। মা হিসেবে এটাই আমার কর্তব্য। আমার মেয়েটা কোন দিক থেকে খারাপ? আমি তোর মেয়েকে খারাপ বলছি না, তার চাল চলন খারাপ। বড়দের সম্মান করতে জানে না, কার সামনে কি ড্রেস পরতে হবে সে সেন্সটুকুও নেই তার। এমন একটা মেয়েকে আমি আমার ছেলের বউ করতে পারি না। এতে তোর মন খারাপ হলেও আমার কিছু করার নেই। আমার সংসারের দিকটা তো আমাকেই দেখতে হবে। এতক্ষণ পাশে দাঁড়িয়ে এই কথাগুলো শুনছিল ঈশানের খালাতো বোন নীলা। তার ভেতরে রাগে ফুঁসছে। সে ঈশানকে ছোটবেলা থেকেই পছন্দ করে। মনে মনে ঈশানকে স্বামী হিসেবে ভেবে এসেছে সে। হঠাৎ করে যখন ঈশানের বিয়ের কথা সে শুনল, তার মাথা গরম হয়ে গেল। সে কিছুতেই ঈশানের বিয়ে হতে দেবে না। তার জন্য যা করা লাগে সে করবে। সে তার মুখটা শান্ত করে বলল, খালা, মার কথা ধরুন না তো। মা সে আগের কথা নিয়েই পড়ে আছে। আমার এইসব কিচ্ছু মনে নেই, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। তেমনটা হলেই ভালো। আমার জানা মতে ঈশানও তোকে পছন্দ করে না। নীলার ভেতরে রাগের আগুন জ্বলছে। সে যে করেই হোক এই অপমানের শোধ তুলবে। নীলার রাগ সব মনের মধ্যে লুকিয়ে রাখলো। তারপর হাসি মুখে বলল, কোন রুমে যাবো খালামণি? সবসময় যে রুমে থাকিস সেই রুমেই যায়। নীলা কিছু না বলে ব্যাগ নিয়ে গটগট করে উপরে চলে গেল। তার এখন মাথাটা ঠান্ডা রাখতে হবে, না হলে পরের পদক্ষেপ সে শান্তভাবে নিতে পারবে না। রুমে গিয়ে ফ্রেশ হয়ে চলে গেল ঈশানের রুমে। ঈশান তখন ঘরের মধ্যে বসেছিল, ফোনে কিছু একটা করছিল সে। নীলা গিয়ে তাকে জড়িয়ে ধরল। ঈশান প্রথমে চমকে উঠল, তারপর বুঝতে পেরে দিল এক ধমক। এই বেয়াদব মেয়েদের লজ্জা শরম নাই, এত বড় একটা ছেলেকে জড়িয়ে ধরছিস। এই মা, লজ্জা কেন হবে? তুমি আমার আপনজন। চুপ কর বেয়াদব, ভুলে যাস না আমি তোর থেকে বয়সে কত বড়। আমাকে সম্মান দিবি। ঠিক আছে ঠিক আছে, এত রাগ করার কিছু হয়নি। তা বিয়ে করছো? ফিলিংস কেমন? আমি তোর বড় ভাই নীলা, আমার সাথে এই ধরনের কথা বলিস, তোর লজ্জা করে না? লজ্জা করবে কেন? আজকাল সবাই সবার সাথে সব ধরনের কথা বলে। সবাই বললেও আমি বলি না। তুই এখন ঘরে যা, আমার একটু কাজ আছে। কি কাজ? সেটা কি এখন তোকে বলতে হবে নাকি বের হ এখান থেকে? নীলার আগে ফুসতে ফুসতে খুঁজতে চলে গেল। তার মন মেজাজ মোটেও ঠিক নেই। সবার কাছ থেকে শুধু অবহেলা পাচ্ছে। সব কড়াই গন্ডায় শোধ তুলবে। নীলার মা রাতে আবার ঈশানের মায়ের কাছে আসলো। তারপর আবার তাকে বুঝাতে চেয়ে বলল, আমার মেয়ে এতটাও খারাপ না, ওকে শিখিয়ে পড়িয়ে নিলে ঠিক সংসার করতে পারবে। শোন, তোর মেয়েটাকে আমি খারাপ বলছি না, কিন্তু সে আমার ছেলের সাথে মানাবে না। সংসার কেবল ভালোবাসা আর টাকার উপর দাঁড়ায় না, মনের মিলও লাগে। তুলি আমার ঈশানের জন্য সঠিক জীবনসঙ্গী। মানবে না মানে? তুই কি বুঝিস সংসার কিসে টিকে থাকে? আমার মেয়েটা তোকে পুতুলের মতো সম্মান করে। ঈশানের প্রতি তার ভালোবাসা কত গভীর সেটা তুই বুঝবি না। তুই চাইলে তোর ছেলের বিয়ে ভেঙে দিতে পারিস। ঈশানের মা গম্ভীর মুখে দাঁড়িয়ে রইলেন, কণ্ঠে শান্ত কিন্তু দৃঢ় স্বর। শোন, বিয়ে ভাঙা কোনো
ছেলে খেলা নয়। আমি কাউকে কষ্ট দিতে চাই না, কিন্তু আমার ছেলে আর আমার পছন্দ আমি জানি। তুলি ভদ্র, মার্জিত, পরিবারের প্রতি শ্রদ্ধাশীল। আমার ছেলের জন্য আমি এমন মেয়েকেই চাই। ঠিক তখনই ঈশান ঘরে প্রবেশ করলো। চোখে গম্ভীরতা, মুখে জেদ স্পষ্ট। খালা, আমি আপনাকে সম্মান করি, কিন্তু একটা কথা স্পষ্ট করে বলি, আমার বিয়ে নিয়ে আমি ছাড়া আর কারো সিদ্ধান্ত চলবে না। আমি তুলি ছাড়া আর কাউকে বিয়ে করব না। তুই কি বুঝিস না? আমার মেয়ের সম্মান, আমার মেয়ের চোখের পানি। খালা, আমি কারো চোখের পানি দেখে নিজের জীবন উৎসর্গ করব না। আমি তুলি ছাড়া অন্য কারোর সাথে সুখী হব না। আমি যদি তুলিকে না পাই তবে বিয়েই করব না। খালা অবাক হয়ে গেলেন। তার মেয়েও পাশ থেকে চোখ ভিজিয়ে তাকিয়ে আছে, কিন্তু ঈশানের দৃঢ়তা দেখে সে বলতে পারলেন না। শোন বোন, ছেলে মেয়েদের জীবন আমরা জোর করে গড়ে দিতে পারি না। তারা যাকে চায় তার সাথেই থাকুক, এটাই তাদের সুখ। কিন্তু ঈশানের দৃঢ়তা দেখে সে কিছু বলতে পারল না। খালার মুখ লাল হয়ে গেল, তবুও তিনি চুপচাপ উঠে দাঁড়ালেন। বিদ্বেষ আর কষ্ট মিশ্রিত চোখে ঈশানের মাকে একবার দেখলেন, তারপর গম্ভীরভাবে বললেন, ঠিক আছে আপা, আজ তোকে কিছু বললাম না, তবে মনে রাখিস এ বিয়ে মেনে নিতে আমার সময় লাগবে। কথা শেষ করে খালা মেয়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। ঘরে হঠাৎ করেই শান্তির আবহাওয়া ফিরে পেল। বিয়ে বাড়ি কোলাহলে ভরপুর, চারপাশে আলো, সাজসজ্জা, গান বাজনা। সবাই অপেক্ষা করছে ঈশান আর তুলির কাবিন পড়ানোর জন্য। কাজী সাহেব বই খুলে বসেছেন। তখনই হঠাৎ করে ঈশানের খালাতো বোন নীলা সামনে এসে দাঁড়ালো। চারদিকে নিস্তব্ধতা নেমে এলো। আমি আর চুপ থাকতে পারবো না, আজ সবাইকে সত্যি কথা জানাতে হবে। আমি প্রেগনেন্ট, আমি ঈশানের সন্তানের মা হতে চলেছি। শব্দটা শোনার সাথে সাথে পুরো বাড়ি যেন বজ্রপাতের মতো চুপ মেরে গেল। মেয়েরা মুখে হাত চাপা দিল, বয়োজ্যেষ্ঠরা হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে রইল। কি বলছো তুমি? নীলা, মুখ সামলাও। এত বড় মিথ্যা কথা বলতে তোমার একবারও ভয় হলো না? খালা তৎক্ষণাৎ সামনে এসে নীলার পাশে দাঁড়ালো। সবাই জানুক আমার মেয়েটা কোনো মিথ্যে বলছে না। তুই আমার মেয়েকে ফাঁসিয়ে আজ তোর বিয়ে করবি? লজ্জা নেই তো? চারদিক থেকে কানা ঘোষা শুরু হয়ে গেল। কারো চোখে সন্দেহ, কারো মনে অবিশ্বাস। এটা সত্যি হলে আমি... ঈশানের বুকের রাগ তখন আর ধরা গেল না। চোখ লাল হয়ে উঠল, কণ্ঠস্বর গর্জে উঠল। তুলি, এক সেকেন্ডের জন্য এদের কথা বিশ্বাস করো না। আমি শপথ করে বলছি, এইসব মিথ্যার কোনো ভিত্তি নেই। এরা ষড়যন্ত্র করছে। তবুও চারপাশে ফিসফিসানি, দম বন্ধ করা চাপা গুঞ্জন। তুলির চোখ ভিজে উঠছে, অথচ ঈশান রাগে গর্জন করে নীলা আর খালার দিকে এগিয়ে গেল। আজ সত্যিটা আমি সবার সামনে প্রমাণ করব। তোমরা আমার জীবনের সবচেয়ে বড় দিনে এই নোংরা নাটক সাজালে। বাড়ির পরিবেশ মুহূর্তেই অগ্নিগর্ভ হয়ে উঠল। ঈশানের রাগ আর চাঞ্চল্যের মধ্যে হৈ হৈ করে কক্ষে। ঠিক সেই মুহূর্তে ধীরে ধীরে দরজার থেকে ধোঁয়াশার মতো এক ব্যক্তি ঢুকলো। সেই লোকটা যিনি পাহাড় থেকে তাদের জোর করে বিয়ে করেছিল। ঘরের আলো এসে তার মুখে পড়তেই সবাই চুপ হয়ে গেল। লোকটা একটু হেসে বলল, তুমি তোমার নিজের বউকে আবার বিয়ে করছো? একটি কথা সবকিছু স্তম্ভিত হয়ে গেল। শব্দটি শোনার সাথে সাথেই বাড়ির চারপাশে থাকা মানুষদের কাঁধে কাঁধ মিলিয়ে থাকা, দম বন্ধ করা অনিশ্চয়তা পুরো বিয়ে বাড়ি ছেয়ে গেল। আঙ্কেল, আপনি এসব কি বলছেন? আপনি কাহিনীটা একটু পরিষ্কার করে বলুন। আমি তো ঠিক বলছি। আমি নিজে 1 বছর আগে পাহাড়ি এক জায়গায় ওদের বিয়ে করিয়েছি। ওরা পথ হারিয়ে আমাদের গ্রামে চলে এসেছিল। আমি তাদের খুঁজে পেয়েছিলাম। আমরা সবাই তো প্রেমিক প্রেমিকা ভেবেছিলাম, আর নির্জন জায়গায় প্রেমিক প্রেমিকাকে দেখে আমরা বিয়ে করে দিয়েছিলাম। তাহলে আজ আবার কেন ওদের বিয়ে হচ্ছে? লোকটার কথাগুলো কানে পড়তে কক্ষের ভিতরে এক দীর্ঘ নীরবতা নেমে এলো। লোকটা ধীরে ধীরে কক্ষের মধ্যে ঢুকে দাঁড়ালো। চোখে এমন গভীর অস্থিরতা, যেন তিনি আজ অনেক দিনের একটি রহস্য ফাটিয়ে দিচ্ছেন। কাজের খাতাটা সাজিয়ে রেখে বলি, আপনি বলেছেন আপনি নাকি আগে তাদের বিয়ে করিয়েছেন, এটা কেমনে সম্ভব? ওরা তখন ভয়ে বাধ্য হয়ে রাজি হয়েছিল। আমি দেখেছি তাদের ভয়, তাদের অনিচ্ছা। ওরা চায়নি, তাই আমি ওদের জোর করে বিয়ে করিয়ে দিয়েছিলাম। আমি ছিলাম পাহাড়ি এলাকার সর্দার, সবাই আমার কথা মানত সেখানে। আমার ইচ্ছেতেই ওদের বিয়ে সম্পন্ন হয়েছে। লোকটার কথাই হু হু করে গুঞ্জন ছড়িয়ে পড়ল। কেউ কেউ মাথা নিচু করে নিল, কেউ কেউ একে অপরের দিকে তাকিয়ে বলল,
তাহলে কি ঈশানের বিয়ে আগে থেকেই হয়ে গেছে? ঈশান সবাইকে ঠকিয়েছে? এত বড় ধাক্কায় কেউ কিছু বলতে পারল না। না না, আমরা কাউকে ঠকাইনি। আমাদের বিয়েটা কোনো কাগজে সই করে নেওয়া হয়নি, শুধু কবুল বলে হয়েছিল। ওগুলো জোরপূর্বক করা। আমরা তখন বাধ্য ছিলাম, আমরা কাউকে ঠকাতে চাইনি। ঈশান নিঃশ্বাস নিয়ে টেবিলের উপর হাত রেখে বলল, আমাদের ওরা জোর করে বিয়ে দিল, আমরা চাইনি। সেই বিয়ের পর আমরা ছুটে এসেছি নিজের পথে, কিন্তু ধীরে ধীরে আমরা দুজন বুঝেছি যতই বিপজ্জনক পরিস্থিতি হোক, ও দুটোকেই একটি অদ্ভুত পবিত্রতা মেলে। সেটা আমি করতে পারিনি তখন, আপনাদের জানাতে পারিনি। আজ আমরা দুজনই সিদ্ধান্ত নিয়েছি যে বিয়ে স্বেচ্ছায় সত্যিকারে তা করে নিব। তাই আমরা আবার কবুল করছি, লোকের সামনে, সমাজের সামনে কাগজে কলমে নিবন্ধন করে নিব, যাতে আর কেউ আমাদের নিয়ে প্রশ্ন তুলতে না পারে। ঈশানের এই কথাগুলো বলার সাথে সাথেই কিছু লোক মাথা নেড়ে সম্মতি জানালো, আর কেউ কেউ এখনো বিভ্রান্ত। কিন্তু বাস্তবের গহ্বর বড়ই জটিল। নীলা ফুসফুস করে দাঁড়িয়ে চিৎকার করে উঠল, না, আমি এসব বিশ্বাস করব না। এসব তোমাদের নাটক। আমি কিচ্ছুতেই বিয়ে মানি না। নীলার কণ্ঠে ছিল কেঁপে ওঠে প্রতিশোধ আর অপমানের উস্কে। তিনি রাগে উন্মত্ত। খালা ও কোলাহলকারীরা নীরবভাবে তার দিকে তাকিয়ে রইল। তবুও লোকটার ঠোঁটে এক হালকা ঠাট্টা, যেন তিনি সবকিছু ভেবেই এখানে এসে বসেছেন। তুমিই পারতাছো না। তুমি কি সত্যিই অপরাধীর মতো চিৎকার করবে? আমি যেটা বললাম সেটা যদি সত্যি না হতো, তাহলে আমি এখানে এসে কেন বলতাম? আমাকে তো এখানেই দেখেছি। ও আমাকে আগেই বলেছিল এখানে কোনো সমস্যা হতে পারে, তাই আমি এসেছি। লোকটার কথাগুলো ঘরের বাতাসকে আরো ভারী করে দিল। ঈশান ধীরে ধীরে সামনে এগিয়ে এসে বলল, এখন সবার সামনে আমি আবার তুলিকে বিয়ে করব? হাসাহাসি আর টুকরো টুকরো ফিসফিসানি। তুলির চোখে সব অন্ধকার ভেঙে অনাবিল শান্তির ঝলক দেখা গেল। তিনি ঈশানের হাতে হাত রেখে কণ্ঠে কেঁপে বললেন, ঈশান, তুমি কি সত্যি এটা করবে? সবাই কি ভাববে? আমি লজ্জা পাচ্ছি। তুলি, তুমি আমার সামনে থাকো। আমি মানুষের চোখের মাত্রাই নই, মানুষের মান মর্যাদাও রক্ষা করব। আমরা কাঁদবো, আমরা লড়বো, কিন্তু শেষ পর্যন্ত সত্যই জিতব। আরেকদিকে নীলা সমর্থকদের হুড়োহুড়ি করে নতুন নতুন অভিযোগ করতে করতে অস্থির হয়ে উঠল। তিনি প্রতিশোধ পাগল। কিন্তু ঈশান তার দিকে একটুখানি কড়া চোখে চেয়ে বলল, তুমি যে নাটক করেছো তার জন্য তোমার শাস্তি হবে, কিন্তু সেটা আমরা আইন ও সম্মানের পরিপন্থীভাবে করব না। তুমি সত্যি অপরাধ করেছো, তাহলে সত্য উদ্ঘাটন হবে। এই কথার সাথে সাথে কয়েকজন আত্মীয় নীরবে কানে কণ্ঠ মিলিয়ে বলল, ঠিক আছে, এখনই সবাই বসুন। নীলা যে অপরাধ করেছে তার শাস্তি হবে। এই যে আজকের বড়দিন, আজ গোটা বিষয়টা পরিষ্কার হবে, এটাই সবার সিদ্ধান্ত। তুমি আমাকে হয়রানি করবে? আমি কাউকে ছাড়বো না। কক্ষের ভিতরে উত্তেজনার ঢেউ বাড়ছিল। সবাই কনের মর্যাদা আর কাবিনের সত্যতা নিয়ে অনিশ্চিত। প্রত্যেকের চোখে একটুখানি সন্দেহ আর ব্যথা। কিন্তু ঈশানের চেহারায় ছিল এক অচেক পূর্ব প্রস্তুত ভাব। তিনি জানতেন যুদ্ধটি সহজ হবে না, কিন্তু তিনি তুলি রক্ষা করবেন। এই অঙ্গীকারেই তার বুকে উৎসাহ জাগলো। বাইরে থেকে হঠাৎ পাটে ধাক্কা। দুটো লোক প্রবেশ করলো, পুলিশ ইউনিফর্মে। কক্ষের সকলের চোখ তাদের দিকে লেগে রইল। হইচই, কেউ কেউ গুঞ্জনে মুখ লুকালো। কাজে অবাক হয়ে কাজের বই কাঁধে টেপে রেখে এগোলেন। আমরা থানার পুলিশ, এখানে একটা অভিযোগ আছে। সবাই বিস্ময়ে এক ফোঁটায় জমে গেল। খালা মুখ লুকিয়ে ভেতর থেকে হালকা কণ্ঠে বললেন, এই কি কি হলো? নীলা, তুমি তাদের সাথে যাবে? কেন? আমাকে কেন? আমি তো কিছু করিনি। নীলা, আপনি আমাদের সাথে আসুন। আপনার বিরুদ্ধে মিথ্যা কথা বলা ও সমাজে শান্তি ভঙ্গের অভিযোগ উঠেছে। আমরা আপনাকে থানায় নিয়ে যাচ্ছি। নীলা শুনে প্রথমে অবিশ্বাস্য ভঙ্গি দেখালো। তার মুখ সাদা হয়ে উঠল, চোখ বড় হয়ে গেল। খালার কণ্ঠে চিৎকার, ওরে বাবা, তুমি কি এমন করেছো? তুমি কি এগুলো কইলে? আমি 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 শুধু বলতে চেয়েছিলাম। সে বলতেই কয়েকটা আত্মীয় সামনে এসে, কিন্তু হঠাৎই সারা কক্ষে নীরবতা চরমে উঠে আসে। ঈশানের কণ্ঠ তখন ঠান্ডা, হাতে শক্তি, চোখে অদম্য জেদ। শোনো সবাই, মিথ্যা কথা বলার অপরাধে নীলাকে জেলে নেওয়া হচ্ছে। পুলিশের দুজন এসে নীলাকে ধরা দিল। নীলা ভয়ে চিৎকার করে উঠল, আমি কেন? আমাকে ছেড়ে দিন, আমি ভুল করেছি। তখন ঈশান হঠাৎ করে এক কণ্ঠে কাঁধ ঝাঁকিয়ে হেসে উঠল। স্টপ! পুলিশ মানিয়ে থাকা লোক দুজন এক চমকে তাকালো। তারপর তারা মুখ খুলল এবং একে একে ইউনিফর্ম খুলে ফেলল। প্রতিটি
সাদা শার্টের নিচে ছিল পরিচিত কালো টি শার্ট, গলায় ছিল ঈশানের মিষ্টি অস্থিরতা। সবাই বিস্ময়ে চিত হয়ে গেল। আমরা পুলিশ না, আমরা ঈশানের বন্ধু, আমরা শুধু নাটক করছি। ওই মুহূর্তে নীলার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। সে দৌড়ে ঈশানের সামনে এসে পড়ল, কাঁদতে কাঁদতে মুখে মুখে বলল, ঈশান, আমি মিথ্যা বলেছি। আমি ভয়ে, হিংসায়, লজ্জায় তোমাকে পেয়ে যেতেও পারিনি। আমি ওই দিন আমার হাতে যা হলো আমি জানতাম না। আমি শুধু চেয়েছিলাম তুমি আমার দিকে তাকাও, তাই আমি একটা মিথ্যে সাজাই। আমি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আর কখনো এমন করব না। ঘরের মধ্যে মৃদু নীরবতা, তারপর গুঞ্জনে আবার জল কাঁপে। খালার চোখে লজ্জা আর লজ্জিত আত্মসমর্পণ। ঈশান তখন ধীরে ধীরে নীলার কাঁধে হাত রেখে বলল, নীলা, তুই যা করেছিস সেটা ঠিক না, কিন্তু তুই যদি সত্যিকারের অনুশোচনা করিস তাহলে তুলির সামনে এসে ক্ষমা চাও। নীলা বুক ফুলিয়ে কাঁদতে কাঁদতে বলল, তুলি আপু, তোমার কাছে, সবার কাছে আমি ক্ষমা চাইছি। আমার কথা মিথ্যে ছিল। আমি আর এই জীবনটাকে ধ্বংস করব না। আমি ভুল করেছি, আমি লজ্জিত। আপনাদের সবাইকে কষ্ট দিয়েছি, আমি দুঃখিত। তুলি শক্ত হয়ে দাঁড়িয়েছিল, চোখে অর্ধেক বাড়ি, কানে অর্ধেক শান্তি। তার মাকে চোখ দিয়ে জল ঝরতে লাগলো। ঈশানের মায়ের কণ্ঠ নরম হয়ে এলো। সবার ভুল হতে পারে, কিন্তু যারা সত্যি অনুশোচনা করে তারা মর্যাদার মানুষ। আমরা সবাই এক পরিবার। চল আমরা এগুলো মিটিয়ে সামনে যাব। কিছুক্ষণ পর হাজিরা বন্ধুরা একে একে ইউনিফর্ম খুলে ফেলা পরিচয় ভেঙে সবাই হাসি মুখে নৃত্য করে দাঁড়ালো। কাজী একেবারে কাগজপত্র গুছিয়ে বললেন, এখন যেটা দরকার সেটা হলো সব সত্যটা বাস্তবে পুনরায়ণ নিশ্চয় করা। যদি কেউ কুসংস্কার বা ষড়যন্ত্র ঘটায়, আইনি পদে হোক বা নৈতিকভাবে, তার বিচার হবে। কিন্তু এখন এই বিয়ে আমাদের সম্মান ও নীতিতে স্থাপন করা দরকার। নীলা আজ বুঝে গেছে তার ভুলের পরিণতি কত বড়। সে মাথা নত করে কণ্ঠ কেঁপে সবার কাছে কেঁদে কেটে বলল, আমি নিজেকে লজ্জিত করছি। আমি আমার ভুলের শাস্তি গ্রহণ করব, কিন্তু আমি চাই না কেউ আর কষ্ট পাক। আমি সত্যিকারের ক্ষমা চাইছি। তুলি, আপনাদের কাছে ক্ষমা চাইছি। তুলির মা একটু কড়া চোখত হয়ে বললেন, ভুল হলে ক্ষমা আছে, কিন্তু সেটা প্রমাণ করতে হবে। তোমার আরেকটু সময় লাগবে। তুমি যদি সত্যি বদলাও, আমরা সবাই পাশে থাকব। কক্ষের বাতাসে অবশেষে শান্তি ঢুকলো। ঈশান মাঝপথে উঠে গেল। তুলির হাত ধীরে ধীরে ধরে সে বলল, তুলি, এখন আমরা যা চাইবো তা হলো সামনে সৎভাবে সবাইকে বোঝানো, আর তুমি আমার পাশে রইবে। হ্যাঁ ঈশান, আমি আছি। ঘরে থাকা অনেকেই ধীরে ধীরে শ্বাস ফেলল। নীলা কাঁদতে কাঁদতে সবাইকে এক এক করে ক্ষমা চাইল। কিছু আত্মীয় তার প্রতি রক্তিম সহযোগিতা দেখালেন না, আবার কারো কারো মুখে অনুতাপ ও প্রশান্তি মিলল। সেই যে ঈশানের বন্ধুরা ইউনিফর্ম খুলে ফেলে সকলকে চমকে দিয়েছে, তারা সবাই মিলল, কোলাকুলি করলো। কেউ কেউ বলল, এইভাবেই তুই সত্যকে সামনে আনলি, আমরা পাশে আছি। অবশেষে সব নাটকীয়তার পর কাজী সাহেব কাগজপত্র গুছিয়ে নিয়ে আবার শুরু করলেন। সবার চোখের সামনে ঈশান আর তুলির কাবিন পড়ানো হলো। কণ্ঠে স্পষ্ট ধ্বনি, কবুল করলে? কবুল করলাম। কবুল করলাম। মুহূর্তেই চারপাশের হর্ষ ধ্বনি আর আলহামদুলিল্লাহ ধ্বনি ভেসে উঠল। যত গুঞ্জন, যত সন্দেহ, সব যেন এই এক শব্দে থেমে গেল। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষে তুলি আস্তে আস্তে সাজে বসে রইল। রাত নামতেই ঈশান তুলিকে নিয়ে গাড়িতে উঠল। দুজনের চোখে অদ্ভুত শান্তি, যদিও ভেতরে এখনো চাপা উত্তেজনা। চলো বউ, এখন তোমাকে নিয়ে যাই আমাদের বাড়িতে। এখন আমি সত্যিই তোমার বউ। গাড়ি পৌঁছালো ঈশানদের বাড়িতে। সামনে লাল রঙের আলপনা আঁকা, বাতি জ্বলছে চারদিকে। দরজার সামনে দাঁড়িয়ে আছেন ঈশানের মা, হাতে মিষ্টির থালা। তার চোখ ভিজে উঠছে আনন্দে। আয় মা, আমার ঘরে আয়। আজ থেকে তুই শুধু আমার ছেলের বউ না, তুই আমার মেয়েও। মিষ্টির পাত্র হাতে নিয়ে সবাই খুশিতে কণ্ঠ ভাসালো। একে একে আত্মীয়রা দোয়া করলো, আল্লাহ তোমাদের সুখে রাখুক। আজ থেকে তুই আমাদের ঘরের লক্ষ্মী। তারপর সবাই মিলেমিশে বরণ শেষে তুলিকে ধীরে ধীরে ঈশানের ঘরে দিয়ে এলো। কক্ষে লাল পর্দা, ফুল দিয়ে সাজানো খাট, বাতাসে আতরের গন্ধ। তুলি ভেতরে ঢুকে বসতে ঈশান দরজা বন্ধ করলো। শেষমেশ তোমাকে আমার করে পেলাম তুলি। আজ আর কোনো নাটক, কোনো ষড়যন্ত্র আমাদের আলাদা করতে পারবে না। আজ আমি সত্যিই শুধু তোমার। ঘরটা যেন নিস্তব্ধতার মাঝে তাদের দুজনের হৃদস্পন্দনে ভরে উঠল। রাত তখন অনেক গভীর, চারদিক নিস্তব্ধ, কেবল ঘড়ির টিকটিক শব্দ আর বাইরে হালকা বাতাসে দুলতে থাকা পর্দার ফিসফিস শব্দ। ঘরটা সুন্দর করে সাজানো,
বিছানায় লাল সাদা ফুল ছড়ানো, টেবিলে মোমবাতির আলো হালকা ঝিকমিকি করছে। তুলি লাল শাড়িতে মুখ নিচু করে বিছানার একপাশে বসে আছে, লজ্জায় বুক ধুকপুক করছে, হাতের পাতায় ঘাম জমে উঠেছে। ঈশান আস্তে আস্তে দরজা বন্ধ করে কাছে এগিয়ে আসে। আজ তোমাকে আমার বউ বলে ডাকতে পারছি, মনে হচ্ছে স্বপ্ন দেখছি। স্বপ্ন না, এটাই সত্যি। ঈশান বিছানার পাশে বসে তুলির হাত দুটো নিজের হাতে নেয়, হাত কাঁপছে দেখে আস্তে করে চাপা দেয়। ভয় পেও না, আমি আছি। আজ থেকে শুধু তুমি আর আমি। তুলি চোখ তুলে তাকায় ঈশানের দিকে, ওর চোখে ভালোবাসা, মায়া আর নিশ্চয়তার ঝিলিক। বুক ভিজে আসে তুলির। তুমি কি সত্যি এতটা চাও আমাকে? শুধু চাই না, তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত কল্পনা করতে পারি না। তুমি আমার জীবনের শেষ ঠিকানা। এই কথা শুনে তুলির গাল ভিজে উঠে। ঈশান আস্তে আস্তে হাত বাড়িয়ে চোখে জল মুছে নেয়, তারপর ধীরে ধীরে কাছে টেনে নেয় তুলিকে। তুলি চোখ বন্ধ করে ঈশানের বুকে মুখ লুকিয়ে ফেলে। ঈশান তার কপালে চুমু খায়, তারপর গালে, শেষে ঠোঁটে। ঘরটা মুহূর্তেই ভরে যায় দুজনের নিঃশ্বাসে, ভালোবাসার আবেশে। আমি তোমার, শুধু তোমার। ঈশান জড়িয়ে ধরে উত্তর দেয়, আর আমি তোমার সারা জীবনের জন্য। তো দর্শক, আজকের গল্পটির থেকে এখানেই বিদায় নিচ্ছি, আর অপেক্ষা করুন পরবর্তী গল্পের জন্য। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আর নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।